সো 4 নম্বরে একটা জাভা একটা ক্লাসের ভিতরে যেটা থাকতে পারে সেটা থাকতে পারে একটা ইনস্ট্যান্স ব্লক থাকতে পারে। ইনস্ট্যান্স এগুলো প্রত্যেকটা কি বিষয় আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, ঠিক আছে? ইনস্ট্যান্স ব্লক কি, সরি। দেন 5 নম্বরে যে বিষয়টা থাকতে পারে সেটা হলো স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক এই 5টা বিষয়ের বাইরে একটা জাভা ক্লাসের ভিতরে আর কোনো কিছু থাকবে না। একটা জাভা ক্লাসের ভিতরে সর্বোচ্চ 5টা বিষয় থাকতে পারে। এখন তুমি যদি এই 5টা বিষয় সম্পর্কে খুব ইন ডিটেইলস ভালো মতো তুমি যদি জ্ঞান অর্জন করো তাহলে তোমার এই ক্লাসের কনসেপ্টটা খুবই খুবই ক্লিয়ার হবে এবং তখন দেখবা যে জাভাটা খুবই ভালো লাগবে। আর যে কোনো বিষয় আসলে বুঝলে সেটাকে মানে ইনার থেকে বুঝলে সেই জিনিসটা আসলে ভালো লাগে, তখন তোমার এটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট কাজ করবে। সো তোমাকে যদি জাভার ক্লাস সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হয় তার মানে তোমাকে এই 5টা কনসেপ্ট সম্পর্কে খুব ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো ক্রিস্টাল ক্লিয়ার যদি ধারণা রাখতে পারো তখন তোমার জাভার ক্লাসটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা আসবে, ঠিক আছে? সো একটা ক্লাসের ভিতরে বেসিক্যালি এই 5টা বিষয় থাকতে পারে। একটা থাকতে পারে ভ্যারিয়েবল, 2 নম্বর থাকতে পারে মেথড, 3 নম্বর থাকতে পারে কনস্ট্রাক্টর, 4 নম্বর ইনস্ট্যান্স ব্লক এবং 5 নম্বরে থাকতে পারে স্ট্যাটিক ব্লক। সো এটা আমাদের নোট ছিল। সো এই পাশে আমরা একটুখানি দেখি। একটা ক্লাস ডিক্লেয়ার করি আমরা, সাপোজ ক্লাস মনে করো ক্লাস প্র্যাকটিস নামক আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি। প্র্যাকটিস নামক একটা ক্লাস ডিক্লেয়ার করি। সো একটা প্রোগ্রাম কোথা থেকে এক্সিকিউট হয়? তোমরা যখন সি তে করছো, সি নলেজ তো সবার আছে। সো প্রোগ্রাম কোথা থেকে কোথা থেকে এক্সিকিউট হয় বলতে পারো? মেইন ফাংশন থেকে। মেইন ফাংশন থেকে। সো জাভারও মেইন ফাংশন থেকে, অর্থাৎ মেইন জাভাতে এসে আসলে ওইটা তোমরা সিতে যেটা ফাংশন করছো জাভাতে সেটা হয়ে গেছে মেথড, ঠিক আছে? জাস্ট এতটুকুই ডিফারেন্স। সো জাভার ক্ষেত্রেও এটা মেইন মেথড থেকে এক্সিকিউশন শুরু হয়। তো কিভাবে মেইন মেথডে যায় সেগুলো নিয়েও আমরা আসবো। সো আমরা ডিরেক্টলি লিখে যাই সে মেইন মেথডটা, সে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এগুলো প্রত্যেকটা কিওয়ার্ডের ব্যাখ্যা আছে, ঠিক আছে না? সেগুলো আমরা আস্তে ধীরে জানবো। সো মেইন এর ভিতরে একটা আর্গুমেন্ট থাকবে, সেটা হলো স্ট্রিং টাইপের একটা আর্গুমেন্ট থাকবে, স্ট্রিং টাইপের অ্যারে টাইপের, সরি স্ট্রিং, সরি আর এটা হলো মেইন মেথড। সো একটা প্রোগ্রামের ভিতরে যখন মানে এক্সিকিউট শুরু হবে মূলত তোমার এই জায়গা থেকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংস। এখন একটা তোমার ফাইলের ভিতরে, অর্থাৎ একটা যে আমরা যে প্র্যাকটিস ডট জাভা একটা ফাইল ইয়ে করলাম, একটা ফাইলের ভিতরে কতগুলো ক্লাস ডিক্লেয়ার করা সম্ভব? এটা কি জানো? একটা ফাইলের ভিতরে আমি কতগুলো ক্লাস ডিক্লেয়ার করতে পারি? সাপোজ আমি প্র্যাকটিস ক্লাস নিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। এই ফাইলটার ভিতরে আমি কি আর কোনো ক্লাস ডিক্লেয়ার করতে পারবো? জি, এখানে তো আরো ক্লাস ডিক্লেয়ার করা যাবে। হ্যাঁ, একটা ইয়ার ভিতরে একটা ফাইলের ভিতরে মাল্টিপল ক্লাস তুমি ডিক্লেয়ার করতে পারো। সাপোজ আমি মনে করি এখানে যে ক্লাস এ নামক একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, মনে করো ক্লাস বি নামক একটা ডিক্লেয়ার করলাম, এরকম মাল্টিপল ক্লাস তুমি ডিক্লেয়ার করতে পারো, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু তোমার একটা সোর্স ফাইলের ভিতরে মেইন মেথড থাকতে হবে শুধুমাত্র একটা, ঠিক আছে? একটা সোর্স ফাইলের ভিতরে মেইন মেথড শুধুমাত্র থাকতে পারবে সর্বোচ্চ একটার বেশি, অর্থাৎ ক্লাস এর ভিতরে আমি মেইন মেথড যদি দিই তাহলে ক্লাস এ কে আমার আলাদাভাবে এক্সিকিউট করতে হবে, সেটা আমরা আসতেছি পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখলে সেটা আমরা ক্লিয়ার হবো। সো আমরা সিম্পল এখানে একটুখানি ইয়ে করে দিই। সিম্পল আমরা যে হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটা আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন অফ, আমরা হ্যালো ওয়ার্ল্ডটা রান করে দেখি যে কমান্ড প্রম্পটে আসলে এটা আমাদের রান হয় কিনা। সো এটা আমরা লিখলাম। সো লিখে এটাকে আমার এই ফাইলটাকে যে practice.java এই ফাইলটাকে আমরা সেভ করব, ঠিক আছে? কন্ট্রোল এস যদি চাপ দিই তাহলে আমরা যদি সেভ হয়ে যাবে, অথবা এখান থেকে যে ফাইল অপশনে যে যদি তুমি সেভ এই অপশনটা চাপো, এখানে সেভ হয়ে গেছে, তো মনে করি যে ফাইল এই অপশনে যে এখান থেকে সেভ দিলে সেভ হয়ে যাবে, অথবা সেভ এস দিয়ে তোমরা যে ফোল্ডারে সেভ করতে চাও সেই ফোল্ডারে সেভ করতে পারো। আশা করি এইসব বিষয় তোমরা জানো। তো এখন আমরা এটাকে সেভ করলাম, সেভ করে এখন আমরা এটা কমান্ড প্রম্পটে এটাকে আমরা রান করব। এটাকে কমান্ড প্রম্পটে আমরা কিভাবে রান করব?
তো তার আগে আমরা আমাদের যে ফোল্ডারের ভিতরে এটা আছে, মনে করো যে এটা আমাদের ই ড্রাইভের ভিতরে এই যে প্র্যাকটিস ডট জাভা এই ফোল্ডারের ভিতরে এটা আছে, ঠিক আছে না? তো এটাকে আমরা একটুখানি পাশে রাখলাম, যে আমরা যখন এক্সিকিউট করি তখন আসলে এই ফোল্ডারটার ভিতরে কি কি চেঞ্জ হয় এটা এখানে একটু লক্ষ্য করবা, ঠিক আছে? আমরা যখন কমান্ড প্রম্পটে এটাকে এক্সিকিউট করি তখন এটার ভিতরে কি কি চেঞ্জ হয় একটু লক্ষ্য করবো। সো এট ফার্স্ট আমরা সিএমডি তে গেলাম। সো আমাদের এই যে তিনটা ফাইলের দিকে আমরা কাজ করবো। সিএমডি ফাইল যখন তুমি ওপেন করবা তখন তোমার যে রুট যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা এখানে দেখাবে। এখন তুমি এটা রয়েছে কি তোমার সি ডিরেক্টরিতে রয়েছে। এখন তুমি মনে করো যে আমার যেহেতু প্রোগ্রামটা আছে কোথায়, ই ডিরেক্টরিতে রয়েছে, ই ড্রাইভে রয়েছে। এখন আমি ই ড্রাইভে কিভাবে যাব? এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে শিফট করার জন্য তোমার জাস্ট সেই ড্রাইভের নেম এবং কোলন দিয়ে ইন্টার সাব দিতে হবে, ঠিক আছে? যদি তুমি ডি ড্রাইভে যেতে চাও, সাপোজ ডি ড্রাইভ দিয়ে আমি এখানে কোলন সাবলাম, দেখো ডি ড্রাইভে চলে গেল, ঠিক আছে? যদি আমি সি ড্রাইভে যেতে চাই, সি ড্রাইভ দিয়ে ক্লোন দিব, সি ড্রাইভে চলে গেল, সি ড্রাইভে যে রুট ড্রাইভ সেটাতে চলে গেল, ঠিক আছে? বুঝতে পারছো? সো এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে কিভাবে শিফট করতে হয় এটা কি কমান্ড প্রম্পটে বুঝতে পারছো তোমরা? জি ওকে। সো এখন মনে করো এখানে অনেক হয়ে গেছে, এখন আমাদের কমান্ড প্রম্পট এই কমান্ড এটা একটি ক্লিয়ার করবো। ক্লিয়ার করবো কি কমান্ড দিয়ে? সিএলএস মানে ক্লিয়ার স্ক্রিন আর কি। সিএলএস এই কমান্ড দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমাদের যেহেতু এই প্রোগ্রামটা আছে কোথায়, ই ড্রাইভের ভিতরে। সো আমরা ই ড্রাইভের ভিতরে যাব, ই ড্রাইভের ভিতরে ই ক্লোন দিলাম, ই ড্রাইভের ভিতরে যাব। ই ড্রাইভের ভিতরে কোথায় আছে? প্র্যাকটিস জাভা। এই যে প্র্যাকটিস জাভা এই ফোল্ডারের ভিতরে আমার প্র্যাকটিস ডট জাভা নামক এই যে প্রোগ্রাম ফাইলটা আছে। সো আমরা এই যে প্র্যাকটিস ডট জাভা মানে এখন আমরা প্রথমে ড্রাইভে শিফট করলাম, ড্রাইভ থেকে এবার ফোল্ডারে কিভাবে আমরা শিফট করব? সো ফোল্ডারে শিফট করার জন্য আমরা সিডি কমান্ড লিখে, মানে সিডি মিন্স চেঞ্জ ডিরেক্টরি, সিডি মিন্স চেঞ্জ ডিরেক্টরি। সো চেঞ্জ ডিরেক্টরি আমরা কোথায় যাব? প্র্যাকটিস প্র্যাকটিস জাভা। দেখো এখানে যেই নামটা হুবহু সেম নাম কিন্তু লিখতে হবে। সাপোজ আমি যদি এখানে জাভার যদি এটা কেটে দিই, এখন যদি আমি করি, দেখো এখানে বলতেছে যে সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ স্পেসিফাইড, মানে সিস্টেম যে পাথটা আমি দেখাই দিয়েছি সেই পাথটা আসলে সিস্টেম পাচ্ছে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে? একদম এক্সাক্ট যে নামটা সেই নামটা এখানে লিখতে হবে। লেখার পরে আমরা ইন্টার সাব দিলে দেখো এখন ই ড্রাইভের, এখন আমার এই কমান্ড প্রম্পটটা কোথায় আছে? ই ড্রাইভের প্র্যাকটিস জাভা এই ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে? ই ড্রাইভের প্র্যাকটিস জাভা এই ফোল্ডারের ভিতরে আছে। এখন প্র্যাকটিস জাভা এই ফোল্ডারের ভিতরে আমার প্র্যাকটিস ডট জাভা, আমার একই নাম হয়ে গেছে, এই জন্য বারবার বলতে কেমন একটা অকার্ড লাগতেছে। আচ্ছা যাই হোক, সো প্র্যাকটিস ডট জাভা এই ফাইলটাকে আমি কম্পাইল করব বা এক্সিকিউট করব বা যাই ইচ্ছা তাই করবো। আমার মানে এই হ্যালো ওয়ার্ল্ড এই যে প্রোগ্রামটা, হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আমি এখানে এই কনসোলের ভিতরে বা কমান্ড প্রম্পটে আমরা দেখাতে যাচ্ছি। সো এখন আমরা কি করব? সো এট ফার্স্টে আমাদের কি করতে হবে? এই যে প্র্যাকটিস ডট জাভা এই ফাইলটাকে কম্পাইল করতে হবে। তো কম্পাইলের জন্য আমরা আগেই বলে আসছি, কম্পাইলের জন্য জাভাতে কি কমান্ড ব্যবহার করা হয়? জাভা সি। হ্যাঁ, জাভা সি এই কমান্ডটা ব্যবহার করা হয়। তো জাভা সি এই কমান্ডটা দিয়ে আমরা জাভা সি আমরা লিখি, জাভা সি কম্পাইল। সো আমাকে ওই ফাইলটাকে কম্পাইল করার জন্য আমাকে জাভা সি এই কমান্ডটা আমরা দিব। সো এখন আমাকে কি এই প্র্যাকটিস ডট জাভা এই ফাইলটাকে কম্পাইল করতে হবে। সো আমরা কি লিখবো? যে জাভা সি স্পেস প্র্যাকটিস ডট জাভা, ঠিক আছে? হুবহু সেম নাম কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে না? প্র্যাকটিস ডট জাভা। সো জাভা সি মানে কি আমাকে, মানে আমার এই যে প্র্যাকটিস ডট জাভা এই ফাইলটাকে জাভা কম্পাইলার দিয়ে আমি এই ফাইলটাকে কম্পাইল করতেছি। সো জাভা সি যখন আমরা দেই, এখন আমি যখন ইন্টার সাব দেবো তখন তোমরা এই ফোল্ডারের দিকে লক্ষ্য করবে যে এই ফোল্ডারের ভিতরে কি কি চেঞ্জ আসছে। আমি ইন্টার সাব দিলাম, সরি ইন্টার সাব দিলাম, এখন দেখো এখানে কি কি চেঞ্জ আসছে। এখানে দেখো তিনটা ডট ক্লাস ফাইল জেনারেট হয়েছে, এ ডট ক্লাস, বি ডট ক্লাস এবং প্র্যাকটিস ডট ক্লাস। এটা কি দেখতে পাচ্ছ? এটা কি আগে ছিল? এই তিনটা ফোল্ডার কিন্তু ছিল না আগে, ঠিক আছে না? এই তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই তিনটা ফোল্ডার কেন জেনারেট হয়েছে? এখন তাহলে আমরা আসি যে জাভাসির পারপাসটা কি, মানে জাভাসি আসলে কি করে।
যখন আমরা একটা জাভার একটা ফাইলকে কম্পাইল করি তখন এই ফাইলটা আসলে জাভা সি এই কমান্ডটা আসলে কি কাজটা করে। সো আমরা এটাকে মনে করো ডিলিট করে দিই, কন্ট্রোল দিয়ে এটাকে শিফট ডিলিট দিয়ে দিলাম আমরা একেবারে, মনে করো এখন কোনো কিছু নেই এখানে। সো এখন আমরা দেখবো যে জাভা সি এর কাজটা কি, মানে জাভা কম্পাইলারের কাজটা কি। সো জাভা কম্পাইলার বেসিক্যালি দুইটা অ্যাকশন পারফর্ম করে জাভা সি, এখানে টু অ্যাকশন পারফর্ম করে এটা। টু অ্যাকশন পারফর্ম করে জাভা সি এই কমান্ডটা যখন আমরা দিব তখন এট ফার্স্ট সে কি চেক করবে, সে চেক করবে যে আমি যে ফাইলটাকে কম্পাইল করতে চাচ্ছি, মানে এই যে practice.java যে ফাইলটাকে কম্পাইল করতে চাচ্ছি এই ফাইলের ভিতরে কোনো প্রকার সিনট্যাক্স কোনো এরর আছে কিনা। সিনট্যাক্স এরর তোমরা কি বুঝো? সিনট্যাক্স এরর কি? জি ভাই। সিনট্যাক্স এরর আমি বলি, সিনট্যাক্স এরর হলো এই মানে যদি প্রোগ্রামে সিনট্যাক্স গত কোনো এরর, বলতে যেমন যে এই প্রোগ্রামটা শেষ হয় কিসের দিয়ে, সেমিকোলন দিয়ে শেষ হয়, মনে করো আমি সেমিকোলনটা দিলাম না, তার মানে কি এখানে একটা এরর আছে, ঠিক আছে। তো এরকম ধরনের মনে করো যে ক্লোজিং ব্রেসেস এটা আমি দিলাম না, এটা একটা সিনট্যাক্স এরর। সো এগুলো সম্পর্কে পরিচিত থাকার কথা যেহেতু তোমরা সি করে আসছো। সো এইগুলোকে বলা হয় সাধারণত সিনট্যাক্স এরর। সো জাভা সি এই কমান্ডটা প্রথমে কি কাজ করবে, এট ফার্স্ট সে চেক করবে যে প্রোগ্রামের ভিতরে কোনো সরি ওকে সরি আচ্ছা, জাভা সি এই কমান্ডটা তোমাদের এট ফার্স্ট চেক করবে যে এই যে ফাইলটার ভিতরে কোনো প্রকার সিনট্যাক্স এরর আছে কিনা, সিনট্যাক্স কোনো এরর আছে কিনা, ঠিক আছে। এট ফার্স্ট চেক করবে যে সিনট্যাক্স এরর আছে কিনা, যদি সিনট্যাক্স এরর থাকে তাহলে সে এররটা শো করবে, ঠিক আছে না, এররটা শো করবে এট ফার্স্ট। যদি কোনো প্রকার সিনট্যাক্স এরর না থাকে, যদি প্রোগ্রামে কোনো প্রকার সিনট্যাক্স এরর যদি না থাকে, সাপোজ এই প্রোগ্রামটা কোনো প্রকার সিনট্যাক্স এরর নেই, তাহলে তার দ্বিতীয় কাজটা কি করবে, সেই দ্বিতীয় কাজটা করবে সে আমাদের কি এই যে ডট জাভা ফাইলটাকে সে ডট প্লাস ফাইলে সে কনভার্ট করবে, ডট জাভা ফাইলটাকে সে কি করবে ডট ক্লাস ফাইলে সে কনভার্ট করবে। বুঝতে পারছো? জাভা সি এই কমান্ডটা বেসিক্যালি দুইটা অ্যাকশন পারফর্ম করে। যখন আমরা জাভা সি কমান্ড দিয়ে কোনো একটা ফাইলকে কম্পাইল করার চেষ্টা করব, সরি কিছু বলতেছো? 30 বছরে 100 টাকা 1 বছরে এটা মিলে নাকি দেখি ওইভাবে বলছিস। ওকে, সো জাভা সি এটা জাস্ট দুইটা অ্যাকশন পারফর্ম করে। একটা হলো তোমার চেক করবে যে এর কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, দুই নম্বর চেক করবে যে যদি কোনো সিনট্যাক্স এরর না থাকে তাহলে যে ডট যে জাভা ক্লাস ফাইলটা আছে, মানে প্রোগ্রামের ভিতরে যতগুলো ক্লাস ফাইল মানে যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলোকে ডট ক্লাস ফাইলে কনভার্ট করবে। এটা কি বুঝতে পারছো? জি ভাই। সো এট ফার্স্টে তাহলে আমরা একটুখানি দেখি যে প্রথমে চেক করবে কি সিনট্যাক্স এররটা চেক করবে। সো আমরা মনে করো যে প্রোগ্রামের ভিতরে একটা সিনট্যাক্স এরর দিয়ে দিলাম, মনে করো এখানে সেমিকোলনটা দিলাম না, সেমিকোলনটা না দিয়ে আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এবার আমরা একটু এক্সিকিউট করার চেষ্টা করি, দেখি কি আসে। মনে করো জাভা সি প্র্যাকটিস ডট জাভা, দেখো এখানে আমার এররের ওয়ার্নিং দিছে যে এরর এই যে তোমাকে সেমিকোলন এক্সপেক্টেড system.out.println যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমার একটা এরর আছে, সেই এররটা এখানে শো করতেছে। তার মানে জাভা সি কমান্ডের যে ফার্স্ট যে পারপাসটা সেটাকে আমরা কি বুঝতে পারলাম যে এট ফার্স্টে সে এররটা চেক করবে যে প্রোগ্রামের ভিতরে কোনো প্রকার এরর আছে কিনা। সো আমার এই প্রোগ্রামের ভিতরে এরর আছে, কোথায় এরর আছে সেটাও আমাকে এখানে কিন্তু শো করে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা সিনট্যাক্স এরর সেহেতু এটা এখানে শো করে দিচ্ছে। সো তুমি এখানে যে কোনো কিছু হতে পারে, যেমন সিস্টেমের মনে করো তুমি ওয়াই দিলে না, তাহলে সে হুবহু একটা এরকম একটা এরর দেখাবে যে তোমার এই জায়গায় প্রোগ্রামের এই জায়গায় এরর আছে। বুঝতে পারছো? সেই ফার্স্ট পারপাসটা জাভা সির ফার্স্ট পারপাসটা আমরা গেল। এখন আমরা আবার এটা সেভ করি। তো যদি তুমি কোনো ফাইল যদি চেঞ্জ করো তো সাথে সাথে সেটা সেভ করবা, সেভ না করলে কিন্তু যে তুমি যে সেভের যে চেঞ্জটা সেটা কিন্তু এই যে কমান্ড প্রম্পটে কিন্তু দেখতে পাবা না, ঠিক আছে। এখন আমরা এটাকে ইয়ে করলাম, মনে করো যে সিনট্যাক্স এররটাকে আমরা সলভ করে নিলাম। সলভ করার পরে এখন আমরা আবার জাভা সি কমান্ড দিয়ে দেখি, জাভা সি প্র্যাকটিস
প্র্যাকটিস ডট জাভা। এখন যখন আমরা এক্সিকিউট করব তখন দেখো এখানে ডট ক্লাস ফাইল জেনারেট হয়েছে। তার মানে কি এর দ্বিতীয় যে পারপাসটা ছিল, অর্থাৎ একটা ফাইলের ভিতরে যেই কয়টা ক্লাস থাকবে, আমার এই ফাইলটার ভিতরে কয়টা ক্লাস আছে, প্র্যাকটিস নামক একটা ক্লাস আছে, এ নামক একটা ক্লাস আছে, বি নামক একটা ক্লাস আছে, তিনটা ক্লাস আছে। যেই কয়টা ক্লাস থাকবে করেসপন্ডিং সেই কয়টা ডট ক্লাস ফাইল জেনারেট হবে। ঠিক আছে, করেসপন্ডিং সেই কয়টা ডট ক্লাস ফাইল জেনারেট হবে। সো এখানে দেখো আমার যেহেতু তিনটা ক্লাস আছে, সো এখানে তিনটা ডট ক্লাস ফাইল জেনারেট হয়েছে। সো জাভাসির যে দ্বিতীয় যে পারপাসটা সেটাও আমরা এখানে দেখলাম। বুঝতে পারছো এখন জাভাসির পারপাসটা কিভাবে, মানে জাভাসি এটা কাজ করে কিভাবে? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। জাস্ট এখন আমাদের জাভার এই যে ফোল্ডারটা এটাকে আমরা কম্পাইল করলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে এক্সিকিউট করব। এটাকে এক্সিকিউট করব কিভাবে? এটাকে এক্সিকিউট করার জন্য জাভার কোন কমান্ড ইউজ করা হয়? জাভা জাভা কমান্ড। হ্যাঁ, জাস্ট জাভা কমান্ড। এখন আমাকে এক্সিকিউট করব জাভা স্পেস আমার যে ফাইলটার যে নামটা, মানে ফাইলটার নাম বলতে যেই ক্লাসের ভিতরে মেইন মেথডটা ডিক্লেয়ার করা আছে, যেই ক্লাসের ভিতরে মেইন মেথডটা ডিক্লেয়ার করা আছে সেই ক্লাসটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। কেননা সেই ক্লাসকে এক্সিকিউট করতে হবে। আমরা জানি যে প্রোগ্রাম এক্সিকিউট শুরু হয় কোথা থেকে? প্রোগ্রাম এক্সিকিউট শুরু হয় মেইন মেথড থেকে। কাজেই তোমার একটা প্রোগ্রামের ভিতরে যেই ক্লাসটাকে তুমি এক্সিকিউট করতে চাচ্ছ সেই ক্লাসের ভিতরে অবশ্যই তোমার পাবলিক, মানে তোমার এই যে মেইন ফাংশনটা, মেইন মেথডটা তোমাকে থাকতে হবে। কেননা প্রোগ্রাম ওই মেইন মেথড থেকে এক্সিকিউশন শুরু করবে। সো যেই ক্লাসের ভিতরে মেইন এই মেথডটা থাকবে সেই ক্লাসটাকে ক্লাসটা দিয়ে তোমাকে জাভার এই কোডটা এক্সিকিউট করতে হবে। সো আমাদের মেইন মেথডটা কোন ক্লাসের ভিতরে আছে? প্র্যাকটিস ক্লাসের ভিতরে আছে, তাই না? প্র্যাকটিস ক্লাসের ভিতরে আছে। সো আমরা এখানে কি লিখবো? জাভা প্র্যাকটিস। এখানে কিন্তু আর কোনো এক্সটেনশন দিব না। যখন আমরা জাভা সি এটা লিখবো তখন আমরা যে ফাইলের নাম, যেটা ফুল হুবহু যে ফাইলে যে নামটা আছে সেই নামটা লিখবো, অর্থাৎ প্র্যাকটিস ডট জাভা। কিন্তু যখন আমরা সেটাকে রান করব, প্রোগ্রামটাকে এক্সিকিউট শুরু করব, তখন কিন্তু আর আমরা এই এক্সটেনশনটা দিব না, অর্থাৎ আমরা শুধুমাত্র প্র্যাকটিস এই ফাইলটাকে করব। সো এখন যদি আমরা এক্সিকিউট করি, অর্থাৎ প্র্যাকটিস যদি লিখি, তাহলে এই দেখো আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আমাদের দেখাচ্ছে। এটা দেখতে পাচ্ছ সবাই? এই যে এখানে দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা দেখাচ্ছে। তার মানে আমার প্রোগ্রামটা খুব ভালো মতো এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। সো এখন আমরা দেখি, প্রথমে তো আমরা দেখলাম যে জাভা সি এটার দুইটা পারপাস আছে। তাহলে এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে জাভার এর পারপাসটা কি, মানে এই কমান্ডটার পারপাসটা কি? তো এই কমান্ডটারও দুইটা পারপাস আছে, অর্থাৎ এও দুইটা অ্যাকশন পারফর্ম করে। এই দুইটা অ্যাকশন কি? সো প্রথমে গেল জাভা সি, তারপর আসলে জাভা, এইটাও দুইটা অ্যাকশন পারফর্ম করে। এর ফার্স্ট অ্যাকশন কি হতে পারে? এর ফার্স্ট অ্যাকশন এ দেখবে যে আমি যেই ক্লাসটাকে এক্সিকিউট করতে চাচ্ছি সেই ক্লাসে আসলে কোনো ডট ক্লাস ফাইল জেনারেটেড আছে কিনা। এট ফার্স্ট চেক করবে যে প্রোগ্রামের ভিতরে, অর্থাৎ ফাইলটার ভিতরে আসলে কোনো প্রকার ডট ক্লাস ফাইল আছে কিনা। যদি ডট ক্লাস ফাইল থাকে, তাহলে সে কি করবে? এই ডট ক্লাস ফাইলটাকে সে মেমোরিতে লোড করবে। ঠিক আছে, সে মেমোরিতে লোড করবে। যদি ডট ক্লাস ফাইল থাকে তাহলে সে মেমোরিতে লোড করবে, যদি ডট ক্লাস ফাইল না থাকে তাহলে সে এরর শো করবে। দুই নম্বরে কাজ করবে সে মেইন মেথডটা খুঁজবে। মেইন যে মেথড সেটাকে সার্চ করবে, যে মেইন মেথড আছে সেটাকে সে খুঁজবে। সো এট ফার্স্ট দেখো আমাদের এখানে কি ডট ক্লাস ফাইল জেনারেটেড ছিল। সো আমরা মনে করো যে আমরা এই ডট ক্লাস ফাইলগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে কোনো ডট ক্লাস ফাইল নেই। ঠিক আছে, ডট ক্লাস ফাইল নেই। এখন আমরা কি, যদি আমরা এই প্র্যাকটিস ডট জাভাটাকে যদি রান করার চেষ্টা করি তাহলে দেখি কি আসে। সো জাভা প্র্যাকটিস দেখো could not find or load main class practice, মানে তোমার এই যে মেইন ক্লাসটা এটাকে সে লোড করতে পারতেছে না। কেন লোড করতে পারতেছে না? আমরা বলতেছি যে সে এট ফার্স্টে সে ডট ক্লাস ফাইল চেক করবে, তো ডট ক্লাস ফাইল থাকে তাহলে সেটা মেমোরিতে লোড করতে পারবে।
এই ডট ক্লাস ফাইল জিনিসটা কি আসলে? এই ডট ক্লাস ফাইল এটাকে বলা হয় বাইট কোড। সাপোজ আমরা যদি এখানে ইয়ে করি, মনে করো যে এটাকে শেষ করি। তো এখানে যেহেতু আমাদের দেখো ডট ক্লাস ফাইলগুলো আমি ডিলিট করে দিছি, এইজন্য সে এটাকে এক্সিকিউট করতে পারতেছে না। সো বলতেছে যে কুড নট ফাইন্ড অর লোড মেইন ক্লাস প্র্যাকটিস, অর্থাৎ যে মেইন ক্লাস আমাদের যে প্র্যাকটিস যে নামক যে মেইন ক্লাসটা আছে সেই ক্লাসটাকে সে এখানে লোড মেমোরিতে লোড করতে পারতেছে না। বুঝতে পারতেছো? তার মানে আমার ডট ক্লাস ফাইলটা নাই। সো আমরা এই ডট ক্লাস ফাইলটা কিভাবে জেনারেট করে, জাভা সি প্র্যাকটিস প্র্যাকটিস ডট জাভা, সেই কমান্ডটা দিলাম। সো এখন দেখো এখানে ডট ক্লাস ফাইল জেনারেট। হ্যাঁ ভাই বলো। তাহলে তো এরকম মনে জিনিসটা হয়তো এইভাবে কাজ করে যে আমার এক্সিকিউট করার আগে একবার কম্পাইল করে নিতে হবে। মানে আমার যদি ডট ক্লাস না থাকে তাহলে আমি জাভা সি মানে কম্পাইল করার মাধ্যমে ডট ক্লাস বানাবো, তারপর সেটা এক্সিকিউট করব, এরকম না? হ্যাঁ। তুমি যদি কম্পাইল আগে না করো তার মানে সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট হবে না। তোমার প্রোগ্রাম এক্সিকিউশনের ফ্লো চার্ট আছে, তোমরা সিতে এগুলো করার কথা। যাই হোক, তোমার এট ফার্স্টে একটা প্রোগ্রাম যখন তুমি রান করো সেই প্রোগ্রামটাকে কম্পাইল হয়। আসলে কম্পাইল হয়ে কি হয় এটা তো তুমি রিড করতে পারতেছো। যে মনে করো যে এখানে system.out.println এটা হ্যালো ওয়ার্ল্ড, এটাকে তুমি লিখলে এটা তুমি রিড করতে পারতেছো, কিন্তু মেশিনের বোঝাতে একটা ভাষা আছে, তাই না? মেশিন তো তোমার এই ভাষাটাকে বুঝবে না, ঠিক আছে না? আমরা জাস্ট একটা ভাষা এখানে লিখে দিলাম, এই ভাষাটা একটু মেশিন বুঝবে না, মেশিন বুঝবে মেশিনের ভাষায়। তো মেশিন কিভাবে বুঝবে? সে মানে যে তোমার অপারেটিং সিস্টেম যেটা বলো, সেটা কিভাবে বুঝবে অপারেটিং সিস্টেম? এটা অপারেটিং সিস্টেম বুঝবে তার ভাষায়। তো অপারেটিং সিস্টেমের বোঝার ভাষাটা কি? অপারেটিং সিস্টেমের বোঝার ভাষা হলো বাইট কোড। অর্থাৎ অপারেটিং সিস্টেম বুঝবে এই যে ডট ক্লাস ফাইল, এটাকে বলা হয় বাইট কোড। তুমি যদি এই ফাইলটাকে যদি ওপেন করো, সাপোজ সরি এটা আমার ওয়েব ম্যাট্রিক্স ওপেন হচ্ছে, ইম্পোর্ট করি এটা। আচ্ছা, ওয়েব ম্যাট্রিক্সটা ক্লোজ করে দিই। মনে করো এটাকে আমরা একটু নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার চেষ্টা করি। দেখো তো এখানে কোনো কিছু বোঝো কিনা। এই যে আমার এই ডট একটা ক্লাস ফাইল আছে, এই ক্লাস ফাইলটাকে জাস্ট ওপেন করলাম, এই কোনো কিছু বোঝা যায়? কোনো কিছু কিন্তু বোঝা যায় না। এটা হলো বাইট কোড। অর্থাৎ এটা আমরা বুঝবো না, কিন্তু এটা মেশিন বুঝবে, ঠিক আছে না? অর্থাৎ তুমি যে প্র্যাকটিস ডট যে জাভা যে ক্লাসটা তুমি লিখলে, এই ক্লাসটাকে মেশিনের মতো করে রিডেবল করে নেবে। তো মেশিনের আগে রিডেবল করে দিতে হবে, যে মেশিন যেন এই কোডটাকে আগে রিড করতে পারে। সেজন্য কি করতে হবে? সেই কোডটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য আমরা কি দেখেছি? কম্পাইল করার জন্য আমরা জাভা সি এই কমান্ডটাই আমরা ইউজ করি। তো জাভা সি কমান্ডটা যখন আমরা ইউজ করব, তখন যে করেসপন্ডিং যেই কটা ক্লাস ফাইল আছে, যেই কটা ক্লাস আছে আমার সোর্স ফাইলের ভিতরে, সেই কটা ডট ক্লাস ফাইল জেনারেট হবে। এবং ডট ক্লাস ফাইলটাই হলো তোমার বাইট কোড, এবং এই বাইট কোডটাই শুধুমাত্র মেশিন বুঝতে পারবে। বুঝতে পারছো? সেজন্য তোমাকে এট ফার্স্টে জাভা সি কমান্ড দিয়ে আগে কম্পাইল করে নিতে হবে প্রোগ্রামটাকে, তারপরে জাভা কমান্ড দিয়ে সেটাকে রান করতে হবে। বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। সো এখানে দেখো, সো আমরা এখানে দেখালাম যে তো ডট ক্লাস ফাইলের এই বিষয়টা। সো এখন মনে করো এই যে মেইন মেথড, সো আমাদের ফার্স্ট এই জিনিসটা আমরা দেখলাম যে ডট ক্লাস ফাইল যখন আমরা ডিলিট করে দিয়েছি তখন আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছিল না। এখন আমরা দেখবো যে দ্বিতীয় এই জিনিসটা যে আসলে এটা পারফর্ম করে কিনা। সো আমরা দ্বিতীয় কাজটা করে দেখি। সো এখানে কন্ট্রোলটা ওপেন করে, সো দ্বিতীয় কাজটা আমরা কি করব? মনে করো যে দ্বিতীয় কাজটা আমরা প্র্যাকটিস এই জাভা এখান থেকে মনে করো যে এই জিনিসটাকে আমরা কাট করে নিলাম, কাট করে প্র্যাকটিস এই ক্লাসটাকে কাট করে নিয়ে আমরা মনে করি এই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তো এই ক্লাসের ভিতরে যদি আমরা ডিক্লেয়ার করি, এটাকে ডিক্লেয়ার করে এটাকে সেভ করে দিলাম, মানে তুমি যেই চেঞ্জটাই করবে সাথে সাথে কিন্তু সেভ করবে, তা নাহলে কিন্তু আসলে কম্পাইলার বুঝতে পারবে না যে তুমি আসলে কি করতেছো না করতেছো, বা সেই সেভের যে চেঞ্জটা সেই চেঞ্জটা তুমি এই কমান্ড প্রম্পটে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এখন যদি আমরা এই যেহেতু আমাদের কম্পাইল করা আছে, মানে এই ডট ক্লাস ফাইল দিয়ে এই ডট ক্লাস ফাইল আছে, এখন আমরা এটাকে এক্সিকিউট করতেই পারি। তো সেই এক্সিকিউট করার জন্য আমরা কি কমান্ড দিব? জাভা প্র্যাকটিস প্র্যাকটিস এইটাকে যদি আমরা লিখি তাহলে কি এটা এক্সিকিউট হবে বলতে পারো? না ভাই, কেন এক্সিকিউট হবে না? ক্লাসে এতে আছে তো, এটা প্র্যাকটিস ক্লাসে নাই।
হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু আমাদের জাভার এটা দুইটা অ্যাকশন পারফর্ম করবে, সে এট ফার্স্ট দেখবে যে ডট ক্লাস ফাইল আছে কিনা, হ্যাঁ সে প্রথমে চেক করলো যে হ্যাঁ আমার সোর্স ফাইলে ডট ক্লাস ফাইল আছে। তারপরে এবার দ্বিতীয়বার চেক করবে যে আসলে আমার যে প্র্যাকটিসের ভিতরে মেইন মেথডটা আছে কিনা। তো এখানে দেখো যে প্র্যাকটিসের ভিতরে মেইন মেথড নেই, যে এখানে সেই ইরর দিয়ে, সরি আমার এখানে সেটটা কন্ট্রোল, আমরা এই সেটাকে কম্পাইল করিনি, সরি এটাকে আবার কম্পাইল করতে জাভা সি টেস্ট ডট, সেটাকে আমরা কম্পাইল করলাম। কম্পাইল করার পরে আমরা সেটাকে রান করবো জাভা প্র্যাকটিস। দেখো এখানে বলতেছে যে মেইন মেথড নট ফাউন্ড ইন ক্লাস প্র্যাকটিস, মানে ক্লাস প্র্যাকটিসের ভিতরে মেইন মেথডটা পাচ্ছে না, মানে খুঁজে পাচ্ছে না। প্লিজ ডিফাইন দ্য মেইন মেথড অ্যাজ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংস। বুঝতে পারছো? তো এটা হলো জাভা এফএক্স মাস্ট এক্সটেন্ড জাভা এফএক্স অ্যাপ্লিকেশন। সো এগুলো এরর আসে, এগুলো পরবর্তীতে বুঝতে পারবো যে জাভা এফএক্স এরর কি। তো তোমাকে আগে আসলে বুঝতে হবে যে আমার যে ইররটা আসতেছে, ইরর দেখে দেখে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে না? তো ইরর দেখে বুঝতে পারলে তুমি আরো এই বিষয়গুলো আর তোমার কাছে খুবই ইজি হবে। আর এগুলো বোঝার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই, ঠিক আছে? আমি হয়তো এখানে তোমাদের কমান্ড প্রম্পটের সাথে অনেক পরিচিত না, সেখানে অনেকের কঠিন হয়তো লাগতে পারে, কিন্তু এগুলো দুই একবার প্র্যাকটিস করে দেখবে এগুলো খুবই সহজ। এবং এগুলো তুমি রিয়েল টাইম ফিল করতে পারবে যে আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ হচ্ছে, এটা আমি দেখতে পারতেছি, ঠিক আছে না? তো এখন যদি আমরা এখানে জাভা যদি আমরা এই ক্লাসটাকে লিখি, তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে, ঠিক আছে? কেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে? কারণ এই ক্লাসের ভিতরে মেইন মেথড রয়েছে, আর আমার তো অলরেডি ডট ক্লাস ফাইল আগেই জেনারেটেড আছে, এই জন্য সে এটা দেবে। সো একটা প্রোগ্রাম কিভাবে কম্পাইল হয়, কিভাবে এক্সিকিউট হয়, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি ভাই। কারোর যদি কোনো প্রকার ডাউট থাকে বা কোনো কোয়েরি থাকে সেটা বলতে পারো। যদি আরেকবার রিক্যাপ করার প্রয়োজন হয়, প্রয়োজন হলে আমি আরো একবার রিক্যাপ করতে পারি। ভাই আরেকবার করলে একটু বেটার হইতো ভাই। ওকে, এট ফার্স্টে দেখো আমরা একটা ক্লাস লিখলাম এখানে। এখানে আমরা প্রথমে বলছিলাম যে একটা সোর্স ফোল্ডারের ভিতরে মাল্টিপল ক্লাস থাকতে পারে, সে তুমি হাজার হাজার ক্লাস তুমি ডিক্লেয়ার করতে পারো, কোনো বিষয় না। সো একটা সোর্স ফোল্ডারের ভিতরে যখন আমি মাল্টিপল ক্লাস ডিক্লেয়ার করব, তো প্রোগ্রাম সেটাকে কিভাবে এক্সিকিউট করবে? প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য আমরা সাধারণত জাভাতে সেটা যদি এক্সিকিউট করতে চাই, তাহলে আমাদের দুইটা কমান্ডের প্রয়োজন হবে সিএমডি তে। দেখো আমি কমান্ড প্রম্পটে কেন করাচ্ছি, এটা আমি যদি তোমাদের নোটপ্যাডে করাতাম বা ইক্লিপসে করাতে পারতাম, কিন্তু এই যে চেঞ্জটা, এটা কিন্তু তোমার রিয়েল টাইমে এটা দেখতে পারতে না, ঠিক আছে না? তারপরে তুমি বুঝতে না যে আসলে এটা কিভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, ঠিক আছে না? এই কারণে আমি কমান্ড প্রম্পটে করাচ্ছি। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে তোমরা নোটপ্যাডে হ্যালো ওয়ার্ড এমনি অটোমেটিক জেনারেটেড থাকে, জাস্ট এখানে রান বাটনে ক্লিক করলে এমনি রান হয়ে যেত। কিন্তু ব্যাক এন্ডে আসলে কিভাবে কাজ হচ্ছে বিষয়টাকে জাস্ট স্পষ্ট করার জন্য আমি এইটা করলাম আর কি। তো এট ফার্স্টে যখন তুমি সোর্স ফোল্ডারটাকে যদি তুমি করতে চাও, এক্সিকিউট করতে চাও, তাহলে কি করতে হবে? সোর্স ফোল্ডারকে এক্সিকিউট করার জন্য জাভা সি এই কমান্ডটা দিবা। জাভা সি কমান্ড দিয়ে জাস্ট সেই মানে যেই সোর্স যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার নাম, অর্থাৎ যেখানে প্র্যাকটিস ডট জাভা আছে, এই প্র্যাকটিস ডট জাভা এটা দিবা। তো এখানে আরো একটু কথা আছে, সেটা আমরা আসতেছি একটু পরে। তো সেটাকে আমরা দিব, সেটাকে আমরা কিভাবে দিব? আমরা আবার রিয়েল টাইম ভাবে দেখে তো দেখে। তো এটাকে আমরা আবার একটু যদি কম্পাইল করি, তো কম্পাইল করার জন্য আমরা কি করব? জাভা সি কমান্ড দিব, জাভা সি প্র্যাকটিস ডট জাভা। এটা দেওয়ার পরে কি করবে? জাভা সি এই দুইটা কাজ পারফর্ম করবে। সে এট ফার্স্ট চেক করবে যে আমার এই সোর্স ফোল্ডারের ভিতরে কোনো প্রকার সিনট্যাক্স কোনো এরর আছে কিনা। যদি সিনট্যাক্স এরর থাকে তাহলে সে আমাকে সিনট্যাক্স এরর দেখায়, এখানে শো করবে। আর যদি কোনো প্রকার সিনট্যাক্স এরর যদি না থাকে, তখন কি করবে? সে প্রোগ্রামের ভিতরে অর্থাৎ সোর্স ফোল্ডারের ভিতরে যতগুলো ক্লাস আছে ততগুলো করেসপন্ডিং ডট ক্লাস ফাইল জেনারেট করবে। ডট ক্লাস ফাইল মিন্স দ্যাট বাইট কোডে রূপান্তর করবে, অর্থাৎ আমাদের সোর্স কোডটাকে সে বাইট কোডে ট্রান্সফার করবে, ঠিক আছে? তো বাইট কোডে ট্রান্সফার করা হয়ে গেলে জাভা সি এই কমান্ডের কাজটা শেষ হয়ে গেল। এখন মানে আমার প্রোগ্রামটা কমপ্লিটলি কম্পাইল হয়ে গেল। এখন আমি প্রোগ্রামটাকে রান করব। তো প্রোগ্রামটাকে রান করার জন্য কি আমরা কমান্ড দিব? জাভা কমান্ড দিয়ে আমরা যেই ফোল্ডারটার ভিতরে আমার মেইন মেথডটা আছে সেই ফোল্ডার সেই ক্লাসের নামটা আমরা লিখবো, সরি যেই ক্লাসের ভিতরে মেইন মেথডটা আছে সেই ক্লাসের নামটা আমরা লিখবো।
সাপোজ আমরা এখানে লিখলাম যে প্র্যাকটিস, এখানে ইরোর দেখাচ্ছে কিসের জন্য? ইরোর দেখানোর কারণ হলো যে আমরা প্র্যাকটিসের ভিতরে মেইন মেথডটা আমরা ডিক্লেয়ার করা নাই, ঠিক আছে না? লাস্ট যে চেঞ্জটা আমরা করছিলাম প্র্যাকটিসের ভিতরে মেইন মেথডটা ডিক্লেয়ার করা নাই, সেজন্য এখানে ইরোরটা দেখাচ্ছে। কারণ আমরা জানি যে জাভা এই কমান্ডটার কাজ হলো এট ফার্স্ট সে চেক করবে যে ডট ক্লাস ফাইল প্রোগ্রামের ভিতরে লোড আছে কিনা, যদি থাকে তাহলে সে সেই ডট ক্লাস ফাইলটাকে মেমোরিতে লোড করবে, এবং দ্বিতীয় সেই স্টেপে কাজ করবে যে যেই ক্লাস ফাইলটাকে আমরা এক্সিকিউট করতে যাচ্ছি সেই ক্লাস ফাইলের ভিতরে আসলে মেইন মেথডটা আছে কিনা। যেহেতু আমার প্র্যাকটিসের ভিতরে মেইন মেথডটা নাই, সেহেতু সে এখানে সেই এররটা দেখাচ্ছে। কিন্তু আমার মেইন মেথডটা আছে কোথায়? জাভা এ, এটার ভিতরে মেইন মেথডটা আছে। তো আমরা যদি এখানে এক্সিকিউট করি আমাকে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো তুমি এখানে হ্যালো ওয়ার্ল্ড এ দিতে পারো, কন্ট্রোল এস সেভ করলাম। যেহেতু আমি এটা একটু চেঞ্জ করছি, সো আবার আমাকে এটাকে কম্পাইল করতে হবে। জাভা সি প্র্যাকটিস ডট জাভা, সো জাভা এ, সরি, এখন দেখো হ্যালো ওয়ার্ল্ড এ এই লেখাটা আসতেছে, ঠিক আছে? সো এখন ক্লিয়ার হয়েছে কি সবার কাছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, যদি না বুঝো কেউ বলতে পারো, ঠিক আছে? ভাই So, আমরা হ্যাঁ বলো অবশ্যই। ভাইয়া এখানে যে ক্লাসের ভিতরে মেইন মেথডটা আছে ভাইয়া, ওইটা যখন আমরা আবার কি জাভা দিয়ে যে মানে এক্সিকিউশন করি, তখন ভাইয়া যদি অন্য কোনো ক্লাসের ভিতরে কোনো মেথড বা অন্য কিছু কল করি, তাহলে কি ওইটা ওই অটো মানে ওই মেইন মেথডের সাথে কম্পাইল হয়ে যাবে? না, তোমার প্রোগ্রাম শুরু হয় কোথা থেকে? দেখো তুমি প্রোগ্রাম শুরু, এটাকে আগে বুঝতে হবে যে প্রোগ্রাম শুরু হবে কিন্তু মেইন মেথড থেকে। অর্থাৎ তুমি যখন জাভা যে কমান্ডটা দিবা সেটা অবশ্যই তোমার সেই ক্লাস থেকে দিতে হবে যেই ক্লাসের ভিতরে মেইন মেথডটা আছে। এখন তুমি মনে করো যে প্র্যাকটিস এই ক্লাসটাকে তুমি কল করবা, ঠিক আছে না? এই প্র্যাকটিস এই ক্লাসটাকে তুমি এর ভিতরে কল করতে পারবে, অর্থাৎ যেখানে ফার্স্ট কল হবে সেখান থেকে কল করতে পারবে। এখন তুমি এমনটা করতে পারবে না যে এখানে যে তোমার ধরো এই ইয়াতে তুমি সাপোজ প্র্যাকটিস এই ক্লাসের ভিতরে মেইন মেথডটা আছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তো এখানে মেইন মেথড আছে। এখন তুমি চাচ্ছো যে এই ক্লাসের ভিতরে প্র্যাকটিসটাকে কল করে যেহেতু প্র্যাকটিসের ভিতরে মেইন মেথড আছে সেটা হবে না, সেটা হবে না। তোমাকে এক্সিকিউট করতে হবে যেখানে মেইন ক্লাস আছে সেখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট শুরু করতে হবে। আর যদি তুমি কল করতে চাও, আর কল করতে হলে কিন্তু সেটা অবশ্যই মেইন মেথডের ভিতর থেকেই কল করতে হয়। মানে জেনারেলি আমার ভবিষ্যতে দেখবো যে কল আসলে কিভাবে হয়, এগুলো আরো বিস্তারিত কনসেপ্ট আমরা দেখবো, তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা। বুঝতে পারছো? জি ভাই। সো এইটা হলো বেসিক একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয় সেটা হলো বিষয়। সো এখানে একটা বিষয় আছে, সেটা হলো একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হলো যে আমি এখানে কোডিং কনভেনশন দেখাচ্ছি না, এখানে কিন্তু অনেক কিছু আমি স্কিপ করে যাচ্ছি। সেটা হলো যে জাভা কিভাবে কোডিং কনভেনশন ফলো করে, জাভা কেস সেনসিটিভ, এগুলো আশা করি তোমরা জানো। জাভা কোন কেস ফলো করে, ক্যামেল কেসের সাথে কি তোমরা পরিচিত আছো? জি ভাই। ওকে, তাহলে তোমরা এগুলো জানো, এগুলো সম্পর্কে আমরা বলতেছি না। তো তো এগুলো একেবারে খুবই বেসিক জিনিস, এগুলো আশা করি তোমরা একটুখানি ঘাটাঘাটি করলে জানতে পারবে, এগুলো জেনে নিও নিজে থেকে। তো এখানে একটা বিষয় আমি বলি, সেখানে দেখো এখানে একটা ক্লাসের নাম আমি দিছি প্র্যাকটিস, আবার ফাইলের নামও দিছি আমি প্র্যাকটিস, ঠিক আছে না? কিন্তু এটা কি রিকমেন্ডেড যে আমার ক্লাসের যে নামটা হবে ফাইলের নামও কি সেটা হবে? এটা কি রিকমেন্ডেড? জি ভাই, এটা রিকমেন্ডেড সব সময় না। কখন রিকমেন্ডেড না? সাপোজ মনে করো যে আমি এখানে কি দিই, মনে করো টেস্ট ক্লাস, সরি টেস্ট ক্লাস দিলাম, টেস্ট একটা ক্লাস দিলাম। তো এখন আমরা একটু এক্সিকিউট করার চেষ্টা করি, তো দেখি এটা এক্সিকিউট হয় কিনা। তারপর সি আমার যে ইয়ার নাম সেটার নাম লিখতে হবে, সো প্র্যাকটিস ডট জাভা। সো এক্সিকিউট হচ্ছে জাভা, যে তোমার টেস্টের ভিতরে মেইন মেথড আছে, যেটা আমি টেস্ট লিখলাম এখানে হ্যালো ওয়ার্ল্ড, এসে এক্সিকিউট হচ্ছে। তার মানে এটা রিকমেন্ডেড না, সবসময়ের জন্য রিকমেন্ডেড না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রিকমেন্ডেড। কখন রিকমেন্ডেড সেটা আমরা বলি, যদি তুমি কোনো ক্লাসকে পাবলিকলি ডিক্লেয়ার করো। এট ফার্স্ট মনে করো যে এটা তোমরা কি এই যে পাবলিক ডিফল্ট এগুলোর সাথে পরিচিত না? জি ভাই। অ্যাক্সেস মডিফায়ার, হ্যাঁ ওগুলো
বিস্তারিত জানতে পরবর্তীতে আছে। সো যদি কোনো ক্লাসের নাম যদি পাবলিক হয়, যদি কোনো ক্লাসের নাম যদি পাবলিক হয়, তাহলে তখন সেটা রিকমেন্ডেড যে তোমাকে ফাইলের নামও সেম নাম হতে হবে। অর্থাৎ ক্লাসের নাম যেটা হবে, অর্থাৎ পাবলিক ক্লাসের নাম যেটা হবে, ফাইলের নামও হুবহু সেটাই হতে হবে। আমরা একটুখানি দেখি, দেখো এখানে ক্লাসের নাম টেস্ট আছে, কিন্তু আমার ফাইলের নাম কি আছে, practice.java। দেখি আমরা একটু এক্সিকিউট করার চেষ্টা করি, দেখি কি বলে। জাভা সি দেখো এখানে এরর আসতেছে, ক্লাস টেস্ট ইজ পাবলিক, শুড বি ডিক্লেয়ার দ্য ফাইল নেমড test.java। মানে বুঝতে পারছো, যদি কোনো ক্লাসকে আমি পাবলিক ডিক্লেয়ার করি, তার মানে আমার ফাইলের নাম অবশ্যই সেই ক্লাসের নামের সাথে সেম হতে হবে। যদি আমি পাবলিক ডিক্লেয়ার না করি, তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো কিছুই হতে পারে। বুঝতে পারছো? তাহলে একটা সোর্স ফাইলের ভিতরে আসলে কতগুলো পাবলিক ক্লাস থাকতে পারে বলো তো এবার, যে একটা সোর্স ফাইলের ভিতরে ম্যাক্সিমাম কতগুলো পাবলিক ক্লাস থাকতে পারে? ভাই একটা সম্ভবত। সম্ভবত না, একটাই থাকতে পারে। কারণ তুমি যদি এখানে মাল্টিপল পাবলিক ক্লাস দাও, তাহলে আসলে ফাইলের নেম কোনটা সে ডিফাইন করবে, জাভা কম্পাইলার যে হলো ফাইলের নাম কি টেস্ট নাকি ফাইলের নেম এটা ডিফাইন করতে পারবে না। সেজন্য অবশ্যই একটা সোর্স ফাইলের ভিতরে ম্যাক্সিমাম একটা পাবলিক ক্লাস থাকতে পারে। বুঝতে পারছো? লাস্ট কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, আচ্ছা তোমরা কি কেউ বোরিং হচ্ছ না তো? না ভাই, ভালো লাগতেছে ভাই। আচ্ছা, ভালো লাগলে সেটা ভালো, কারণ প্রোগ্রামিং এর ক্লাসগুলো আসলে বোরিং হয় অনেক। যদি ভালো লাগে সেটা আসলে ভালো। আচ্ছা যাই হোক, তো এট ফার্স্ট এটা গেল। সো আমরা জাভার বেসিক এটা দেখলাম, একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়। এখন তোমরা কি করবা, তোমাদের আসলে বাসায় টাস্ক যেটা হবে যে তোমরা এটা একটুখানি প্র্যাকটিস করবো বাসায়, দেখবা যে 2-3 বার এটা যদি প্র্যাকটিস করো, তাহলে আশা করি এটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সো আমার 11টা 13 বাজে। আচ্ছা, তোমরা যদি বোরিং না হও, তাহলে আমি আর একটু এক্সটেন্ড করতে চাই। এক্সটেন্ড করবো নাকি এখানে শেষ করবে? করেন। করেন। ওকে, না কারো সমস্যা থাকলে অবশ্যই বলো। সবাই দেখেছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কেউ যদি না বুঝতে পারো সেটাও অবশ্যই বলবো, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ বোঝানোর জন্য। সো একটা ক্লাস কিভাবে এক্সিকিউট হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি সরি। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। ও আচ্ছা আচ্ছা, মানে একটু লেটে শুনে ফেলছো। আচ্ছা যাই হোক, আমরা হ্যাঁ একটুখানি করি আর অল্প একটুখানি দেখি। সো এট ফার্স্টে আমরা দেখি, আমরা প্রথমে একটা কনসেপ্ট নিয়ে করতেছিলাম, সেটা হলো যে ভ্যারিয়েবল মানে একটা ক্লাসের ভিতরে কি কি থাকতে পারে। সো আমরা এট ফার্স্ট এই 5টা বিষয় সম্পর্কে জানবো। এই 5টা বিষয় সম্পর্কে যদি আমরা কমপ্লিটলি ভালো মতো জানতে পারি, তাহলে আসলে ওপি বোঝাটা খুবই সহজ হবে। যদি এইগুলো সম্পর্কে, এই 5টা বিষয় সম্পর্কে যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে ওপিটা কঠিন মনে হবে, আমার মনে হয় আর কি। আমি জানি না তোমাদের কাছে কেমন মনে হয়। এট ফার্স্ট এই ক্লাস সম্পর্কে ভালো মতো ধারণা করার জন্য রাখার জন্য তোমাকে এই 5টা বিষয় সম্পর্কে খুব ভালো মতো ধারণা করতে হবে। এট ফার্স্টে আছে ভ্যারিয়েবল। সো আমরা একটুখানি দেখি যে ভ্যারিয়েবল বিষয়টা কেমন। ভ্যারিয়েবল নিয়ে আমরা অল্প একটু আলোচনা করি। সিতে আমরা ভ্যারিয়েবল করেছি। সিতে কয় ধরনের ভ্যারিয়েবল আছে? সরি, 2 ধরনের কি কি? সিতে নট জাভাতে। কয়টা বা 7টা? সরি, সেটা ডাটা টাইপস নট ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ 2টা আছে, কিন্তু 2টা কি কি? ভাই একটা লোকাল ভেরিয়েবল আর একটা হ্যাঁ, একটা হলো লোকাল ভেরিয়েবল আর একটা হলো গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, কিন্তু জাভাতে ভেরিয়েবল আছে 3টা, মানে 3 ধরনের ভেরিয়েবল আছে। তোমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপের ভিতরে এক করে ফেলো না, ঠিক আছে না? একটুখানি আজকে একটু গুগল করলে দেখতে পারো যে ভেরিয়েবল কি জিনিস আর ডাটা টাইপ কি জিনিস। জাভাতে 8টা ডাটা টাইপ আছে, ঠিক আছে না? এগুলো দেখে নিও, আমি এগুলো নিয়ে মানে
কথা বলা, এটা এক্সট্রা কথা বলা হয়ে যাচ্ছে। তো এটা ডাটা টাইপ তোমরা লিখে নিও, ঠিক আছে? আমি ভেরিয়েবল সম্পর্কে একটুখানি বলি। এটা হলো জাভাতে 3 ধরনের ভেরিয়েবল আছে। সো আমরা এখানে লিখি এটা। 3 ধরনের ভেরিয়েবল আছে। এট ফার্স্ট ভেরিয়েবলটা কি? প্রথম যে ভেরিয়েবলটা আছে সেটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। 2 নম্বরে যে ভেরিয়েবল আছে এটাকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, লোকাল ভেরিয়েবল একটা আছে, কিন্তু সেটা আমরা সেটাও লিখতেছি। আর হলো লোকাল ভেরিয়েবল। এই জাভাতে এই 3 ধরনের ভেরিয়েবল আছে, ঠিক আছে না? জাভাতে 3 ধরনের ভেরিয়েবল আছে। সো এট ফার্স্ট আমরা আসলে লোকাল ভেরিয়েবল, আমরা শেষের থেকে শুরু করব। লোকাল ভেরিয়েবল সম্পর্কে একটু ভালো মতো জানি, তারপরে যাই। লোকাল ভেরিয়েবল কি জিনিস এটাকে বলতে পারো অ্যাকর্ডিং টু সি কনসেপ্ট? ভাইয়া যে ভেরিয়েবলের মেইন মেথডের ভিতরে। আচ্ছা, আর কেউ কোনো কনসেপ্ট? ভাই যে ভেরিয়েবলটা একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে শুধু কাজ করে। ইয়েস, হ্যাঁ, নির্দিষ্ট ফাংশনের ভিতরে যেগুলো কাজ করে, যেটা লোকালি কাজ করে, সেটাকে বলা হয় সাধারণত লোকাল ভেরিয়েবল, ঠিক আছে? সো লোকালি কিভাবে কাজ করে? এট ফার্স্ট আমাদের দেখতে হবে যে জাভার আসলে এরিয়া কতটুকু। জাভার এরিয়া কতটুকু? এরিয়া হলো একটা ক্লাসের এরিয়া কোন পর্যন্ত, এই যে ওপেনিং ব্রেস থেকে শুরু করে এই যে ক্লোজিং ব্রেসেস পর্যন্ত, এতটুকু পর্যন্ত জাভার এরিয়া, ঠিক আছে না? তো লোকাল ভেরিয়েবলের এরিয়া কতটুকু? লোকাল ভেরিয়েবল কি জিনিস? এট ফার্স্ট আমরা ডেফিনেশনে যাই। তো লোকাল ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলো উইথিন দ্য মেথড, আমরা এখানে আসি তাহলে আরো বেটার হবে। সেটা হলো আমরা দেখলাম যে সাধারণত ক্লাসের ভিতরে 5 ধরনের ইনস্ট্যান্স থাকে। তো লোকাল ভেরিয়েবল জিনিসটা কি? যেসব ভেরিয়েবল গুলো কোনো মেথডের ভিতরে বা কোনো কনস্ট্রাক্টরের ভিতরে বা কোনো ইনস্ট্যান্স ব্লক অথবা স্ট্যাটিক ব্লক, তোমরা বলতে পারি এরকম ভাবে। কনস্ট্রাক্টরকে ওয়ান কাইন্ড অফ মেথড বলা হয় সাধারণত। অর্থাৎ তুমি এখানে যদি শর্টে ডিফাইন করো তাহলে এরকম ভাবে বলবা যে সমস্ত ভেরিয়েবলকে মেথডের ভিতরে অথবা কোনো ব্লকের ভিতরে ডিক্লেয়ার করা হয় সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল, ঠিক আছে না? অর্থাৎ একটা যে ভেরিয়েবল গুলিকে উইথিন দ্য মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয় সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। সো লোকাল ভেরিয়েবলের মনে করো আমরা এখানে একটা লোকাল ভেরিয়েবল, সরি এখানে লিখি লোকাল ভেরিয়েবল। সেখানে এই যে দুইটা ইয়ে দিলাম লোকাল ভেরিয়েবল, এটা আমরা কমান্ড করলাম, কমান্ড দিলাম। জাভাতে কয় ধরনের, সরি কমান্ড না, কমেন্ট করলাম। জাভাতে কয় ধরনের কমেন্ট আছে এটা কি জানো? কমেন্ট 3 ধরনের। 3 ধরনের। কমেন্টের কাজটা কি? হ্যাঁ, আমি কোন লাইনে কি এক্সিকিউট করতেছি এটা আমার অন্য কোনো প্রোগ্রামারকে বোঝানোর জন্য। হ্যাঁ, অন্য কোনো প্রোগ্রামকে বোঝানোর জন্য এটা আমি করি, কিন্তু এটা কিন্তু প্রোগ্রামে এক্সিকিউট হবে না। আমি যে কমেন্টটা লিখছি, ঠিক আছে? সো জাভাতে 3 ধরনের কমেন্ট আছে। আমরা কমেন্ট সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তীতে। যাই হোক, সো কোথায় ছিলাম? সো লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল মনে করো আমরা একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, ইন্টিজার ইকুয়াল টু 10। এটা কি ধরনের ভেরিয়েবল? লোকাল ভেরিয়েবল। কেন লোকাল ভেরিয়েবল? এটা আমরা এই যে মেইন মেথডের ভিতরে ডিক্লেয়ার করেছি। এখন এটা মেইন মেথডের ভিতরে না হয় অন্য জায়গায় হতে পারতো। মনে করো যে ভয়েড এমন নামক একটা মেথড আছে, সেটার ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। মনে করো যে ইন্টিজার a ইকুয়াল টু 100 এটা ডিক্লেয়ার করবো। তো এইটাও কিন্তু একটা লোকাল ভেরিয়েবল। কেন এটা লোকাল ভেরিয়েবল? কারণ এটা একটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে? আবার এইটাও একটা লোকাল ভেরিয়েবল। কেন এটা লোকাল ভেরিয়েবল? কারণ এটা একটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করা আছে। অর্থাৎ যে সমস্ত ভেরিয়েবল গুলোকে কোনো মেথডের ভিতরে বা কোনো ব্লকের ভিতরে, ব্লকের সাথে কি তোমরা পরিচিত আছো? জি জি ভাইয়া। আচ্ছা, 2 ধরনের ব্লক আছে, একটা আছে ইনস্ট্যান্স ব্লক আর একটা হলো স্ট্যাটিক ব্লক। এগুলো দেখিছো কি তোমরা? জি ভাই, দেখছি। ওকে, তাহলে আমি আর গেলাম না। সো যদি কোনো ব্লকের ভিতরে যদি ডিক্লেয়ার করা থাকে বা কোনো মেথডের ভিতরে যদি ডিক্লেয়ার করা থাকে সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল, ঠিক আছে? সো লোকাল ভেরিয়েবলের স্কোপ কতটুকু, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি এরিয়া কতটুকু, অর্থাৎ কত মানে কোন পর্যন্ত এই লোকাল ভেরিয়েবলকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এই লোকাল ভেরিয়েবলের স্কোপ হলো উইথিন দ্য মেথড, মানে শুধুমাত্র সেই মেথডের ভিতরে
আমি তাকে কল করতে পারবো। অর্থাৎ এই মেথডের এই যে ইন্টিজার a ইকুয়াল টু 10, এই যে এর ভ্যালুটা মনে করি এখানে b দেই, তাহলে b দেই, এই ভ্যালুটাকে কিন্তু আমি এই যে এর যে ভ্যালুটা আছে 10, সেই ভ্যালুটাকে কিন্তু আমি এখানে কল করতে পারবো না। কেন কল করতে পারবো না? কারণ এটা একটা লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল যখন মেথড শেষ হবে সাথে সাথে সে মেমরি রিলিজ করে দেবে। এখান থেকে সে মেমরি স্টার্ট হবে, অর্থাৎ সে মেমরি অ্যালোকেশন করবে, মেমরি এখান থেকে যার মেমরি স্টার্ট হবে এবং এখানে এসে সে মেমরি রিলিজ করে দিবে, অর্থাৎ মেথডের জন্য মেমরি রিলিজ করে দিবে, অর্থাৎ শুধুমাত্র এই উইথিন দ্য মেথডের ভিতরে সে কাজ করতে পারবে। আউটসাইড দ্য মেথডের ভিতরে এই এর ভ্যালুটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, অর্থাৎ এর যে ভ্যালু যে 10 আমি অ্যাসাইন করছি সেই ভ্যালুটা আমি পাবো না। আর অনুরূপভাবে এই যে বি যে ভ্যালুটা, এটা একটা লোকাল ভেরিয়েবল, সেই ভ্যালুটা আমি আবার যদি এই মেথডের ভিতরে কল করতে চাই সেটা আমি পাবো না। কেন পাবো না? এটা একটা লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল এবং ভাবে ডিক্লেয়ার করা যায়, যেমন ইন্টিজার a, যেটা তোমরা আর্গুমেন্ট হিসেবে মেথডের আর্গুমেন্ট হিসেবে জেনে আসছো বা মেথড প্যারামিটার হিসেবে জেনে আসছো, এটাও কিন্তু এক ধরনের লোকাল ভেরিয়েবল। ফ্লোট বি, ঠিক আছে, এগুলো কিন্তু এক ধরনের লোকাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলে অ্যাক্সেসিবিলিটি কতটুকু বা স্কোপ কতটুকু উইথিন দ্য মেথডের ভিতরে এটা কাজ করবে, আউটসাইড দ্য মেথডের ভিতরে এটা কাজ করবে না, ঠিক আছে। তো এটা হলো লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কি ধরনের মেমরি অ্যালোকেট করে? লোকাল ভেরিয়েবল সাধারণত স্ট্যাক মেমরি অ্যালোকেট করে। there are different kinds of memory আছে, অনেক ধরনের মেমরি আছে। এগুলো যদি তোমরা একটুখানি গুগল করো তাহলে দেখতে পারবে যে স্ট্যাক মেমরি অ্যালোকেট করে। এটা মানে স্ট্যাক মেমরিতে এই যে আমি সাপোজ ইন্টিজার a ইকুয়াল টু 10, এটাতে একটা মেমরিতে এই ভ্যালুটা রাখবে, তাই না? সেই ভ্যালুটা আসলে কোন মেমরিতে রাখবে? এটা হলো স্ট্যাক মেমরিতে রাখবে। স্ট্যাক অন কাইন্ড অফ মেমরির কাইন্ডস, এটা ঠিক আছে না? স্ট্যাক মেমরির ভিতরে লোকাল ভেরিয়েবল গুলো সাধারণত স্টোর থাকবে। বুঝতে পারছো লোকাল ভেরিয়েবল সম্পর্কে কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ভাই। ভাই একটা প্রশ্ন ছিল। ওকে, বলো। এই লোকাল ভেরিয়েবলটা কি ভাই কোনো অন্য একটা ফাংশন থেকে কি অ্যাক্সেস করার কোনো ব্যবস্থা আছে? অন্য একটা ফাংশন থেকে না অ্যাক্সেস করার ব্যবস্থা নাই, বা না সেরকম নাই, বা আছে, সেটা একটুখানি করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি সেটা বলি। মানে এটা কি মনে করো যে ইন্টিজার a ইকুয়াল টু 10, এখন তুমি চাচ্ছো যে এটা আমি m1 এর ভিতরে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাই তো? জি। এটা বলতে চাচ্ছো তো? এটা একভাবে করা যায়। সেটা কিভাবে করা যায়? সেটা কি করবা যে তুমি এই যে m1 যে মেথডটাকে, এটা অবশ্যই আমরা যখন মেথডের ভিতরে আসবো তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো যে মেথডের ভিতরে একটা আর্গুমেন্ট আছে ইন্টিজার a, ঠিক আছে না? এখন তুমি চাচ্ছো যে এই এর যে ভ্যালুটা অর্থাৎ 10, এই ভ্যালুটা মনে করো যে ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। মনে করো সিস্টেম ডট আউট ডট মনে করো এত কিছু লিখতেছি না, মনে করো এখানে কমেন্ট লিখি এসওপি, এত লেখা এসওপি অফ, মনে করো যে এই যে এর ভ্যালুটা আমি এখান থেকে এটা উঠাই দিই। আচ্ছা আমরা এটা লিখি পুরোটুকু, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। সো এখন যদি আমরা এখানে a এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি a এর এই যে 10 এই ভ্যালুটা এখান থেকে কিভাবে অ্যাক্সেস করব? সেটা অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে অ্যাক্সেস করব? এই মেথডটাকে জাস্ট এর ভিতরে কল করতে হবে, ঠিক আছে না? এই মেথডের ভিতরে কল করতে হবে, কল করে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এই মেথডের আর্গুমেন্টে পাস করে দিতে হবে। যদি আমরা পাস করে দিই, কল বাই ভ্যালু, মানে যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সের মাধ্যমে হ্যাঁ, এটা কল বাই ভ্যালু, হ্যাঁ এটা কল বাই। তো এটা এটা আমরা দেখবো আসলে। স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু করা যায় ভাই। হ্যাঁ আমরা আসতেছি, আমরা আসলে স্ট্যাটিক এখনো শুরু করিনি, আমরা এখন লোকালে আছি। আমরা সেটা দেখবো যে এটা কিভাবে স্ট্যাটিকের ভিতরে কিভাবে হয় বা ইনস্ট্যান্সের ভিতরে কিভাবে হয়। সেইটা আসলে মেথড যখন আমরা আলোচনা করবো তখন এই কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু তোমরা এগুলো সম্পর্কে ধারণা আছে সেই হিসেবে আশা করি ইজি লাগবে। ওকে, সো লোকাল ভেরিয়েবল সম্পর্কে যেটা কনসেপ্ট ছিল সেটা কি ক্লিয়ার? মানে যতটুকু বলছি এতটুকু কি বুঝতে পারছো? জি ভাই। কোনো কোয়েরি থাকলে বলতে পারো লোকাল ভেরিয়েবল সম্পর্কে। বুঝতে পারছি। ওকে ওকে, সো আমরা এবার একটুখানি ইনস্ট্যান্স ভেরিয়েবলটা দেখি। ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল এই দুটোকে একসাথেই দেখি আমরা, মানে দুইটার ভিতরে আসলে খুব বেশি পার্থক্য নেই।
আবার আছে। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল, তো এট ফার্স্ট আমাদের দেখতে হবে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লারেশন, অর্থাৎ ইনস্ট্যান্স ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করা হয়। ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় উইথিন দ্য ক্লাস, মানে ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা যায়। অর্থাৎ আমি যদি এখানে লিখেছি ইন্টিজার এ, ইন্টিজার এ, তার মানে কি এটা হলো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। বুঝতে পারছো কেন এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল? কারণ এটা আমরা উইথিন ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করেছি, আমরা কিন্তু কোনো মেথডের ভিতরে ডিক্লেয়ার করিনি বা কোনো কনস্ট্রাক্টর বা কোনো ব্লকের ভিতরে ডিক্লেয়ার করিনি, এটা আমরা একটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করছি, তাই এটাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলের স্কোপ or accessibility এরিয়া কতটুকু? পুরো ক্লাসের ভাই ক্লাসের মধ্যে ভাই পুরো ক্লাস। হ্যাঁ, পুরো ক্লাসের আমি যে কোনো জায়গা থেকে এটাকে আমি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে না? সেটা আমি মেথডের ভিতর থেকে করতে পারি, সেটা আমি কনস্ট্রাক্টরের ভিতর থেকে করতে পারি, বা সেটা ব্লকের ভিতরে করতে পারি, অর্থাৎ একটা ক্লাসের ভিতরে, অর্থাৎ এই এরিয়ার ভিতরে যে কোনো জায়গা থেকে আমি এটাকে কল করতে পারি। সো অনুরূপভাবে স্ট্যাটিক 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 ইন্টিজার এ, ইন্টিজার মনে করো বি দিলাম, ঠিক আছে? সো স্ট্যাটিক একই, জাস্ট একটা উইথিন দ্য ক্লাসের ভিতরে ডিক্লেয়ার হবে, এবং এটার আগে অবশ্যই একটা স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে, স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে, জাস্ট এতটুকু পার্থক্য। আরো পার্থক্য আছে, সেটা আমরা একটুখানি পরে দেখবো, যে আসলে ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের ভিতরে মেইন যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা একটুখানি দেখার চেষ্টা করব। সো এই ছিল ইনস্ট্যান্স আর স্ট্যাটিক ভেরিয়েবল কি জিনিস, এবং ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক ভেরিয়েবল কিভাবে অ্যাক্সেস করতে হয়, ভ্যারি করতে হয়। সো এখন আমরা দেখবো যে এই ইনস্ট্যান্স, স্ট্যাটিক বা লোকালের অ্যাক্সেসিবিলিটি কিভাবে করতে হয়। সো এটাকে একটু পেইন্ট হলে ভালো হতো, পেইন্ট আছে। সো আমার পেইন্টারের স্ক্রিন দেখতে পাচ্ছ কি তোমরা? জি ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো ইনস্ট্যান্স। আমরা এখানে একটা এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার জাভার অলমোস্ট অধিকাংশ কনসেপ্টটাই এখান থেকেই আসে আর কি। এটা বেস কনসেপ্ট, মানে ভ্যারিয়েবল ক্ষেত্রে বলো বা ইনস্ট্যান্স বা স্ট্যাটিক বা লোকালের ক্ষেত্রে এটা বেস কনসেপ্ট। ইনস্ট্যান্স আর স্ট্যাটিক এর ক্ষেত্রে স্পেশাল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অর মেথড মেথড। সো দুই ধরনের মেথড আছে, সেটা হলো একটা হলো ইনস্ট্যান্স মেথড আছে, আর একটা হলো স্ট্যাটিক মেথড আছে, ঠিক আছে? যেরকম আমাদের তিন ধরনের ভ্যারিয়েবল আছে, অনুরূপভাবে দুই ধরনের মেথড আছে, ঠিক আছে? সো ইনস্ট্যান্স মেথড, এবং আমরা এখানে একটা টেক্সট ফাইল নিই, এটা মনে করো যে ইনস্ট্যান্স এরিয়া, ইনস্ট্যান্স এরিয়া, এবং এখানে আরেকটা এনে, এটা হলো স্ট্যাটিক এরিয়া, স্ট্যাটিক এরিয়া, ঠিক আছে? এই সরি, ওকে। সো এখান থেকে কি আনি, যে এই কনসেপ্টটা একটুখানি ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি এই কার্সর দিয়ে ইয়ে করতে পারি না, জানি কষ্ট করে বুঝে নিও। মনে করি এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। সো ইনস্ট্যান্স এরিয়া আর স্ট্যাটিক এরিয়া, এই বিষয়টা কি? ইনস্ট্যান্স এরিয়া স্ট্যাটিক এরিয়া বিষয়টাকে আমরা বুঝি, সেটা হলো যদি কোনো মেথড ইনস্ট্যান্স মেথড হয়, বলতে পারি যে ভয়েড এমন, এটা কি ধরনের মেথড? ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স মেথড। আর যদি স্ট্যাটিক মেথড হয়, সেটা কি হবে? জাস্ট এর আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড হবে, স্ট্যাটিক একটা কিওয়ার্ড হলে সেটা একটা স্ট্যাটিক মেথড হয়ে যাবে। আর যদি কোনো কিওয়ার্ড না থাকে, তার মানে সেটা ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে? সো প্রিন্ট, সো ইনস্ট্যান্স এরিয়া হলো, যে ইনস্ট্যান্স এরিয়া যেটা আমি বলতেছিলাম, সেটা হলো যে ইনস্ট্যান্স এরিয়া হলো, যদি আমরা ইনস্ট্যান্স মেথডের ক্ষেত্রে বলি, তার মানে হলো এইটুকু হলো ইনস্ট্যান্স এরিয়া, অর্থাৎ ইনস্ট্যান্স মেথডের ভিতরে যে এরিয়াটুকু, সেটাকে বলা হবে তোমার ইনস্ট্যান্স এরিয়া, ঠিক আছে? ইনস্ট্যান্স এরিয়া বা ক্লাসের ভিতরে, ক্লাস ইজ ওয়ান কাইন্ড অফ ইনস্ট্যান্স। সো ক্লাসের ভিতরে সম্পূর্ণ জায়গাটাই হলো তোমার একটা ইনস্ট্যান্স। আর এই দেখো মেইন মেথডটা হলো কি একটা স্ট্যাটিক মেথড না? রেসপন্স প্লিজ। জি জি, এটা স্ট্যাটিক।
সো এর যে এরিয়াটা এটা হলো একটা স্ট্যাটিক এরিয়া, তাই না? জি ভাই। জি। আচ্ছা, তো তাহলে আমরা এইটুখানি বুঝলাম যে স্ট্যাটিক এরিয়া কতটুকু এবং ইনস্ট্যান্স এরিয়া কতটুকু, এতটুকু আমরা বুঝলাম, ঠিক আছে না? সো ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স কোন মেথডকে আমরা যদি কল করতে পারি বা কলিং সিস্টেম জিনিসটা আমরা এখন দেখাতে চাচ্ছি যে কিভাবে আসলে আমরা এটাকে কল করতে পারি। আমি একটু ব্রাশ ইউজ করি, ব্রাশকে কবে এত ওকে। যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স মেথডকে আমরা যদি ইনস্ট্যান্স ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে কল করতে চাই তাহলে কিভাবে কল করব, এবং যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স মেথডকে যদি স্ট্যাটিক এরিয়ার ভিতরে কল করতে চাই তাহলে কিভাবে কল করব। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে মানে তোমাদের জাভা বুঝতে খুবই সহজ হবে আশা করি, আই হোপ। সো যদি তোমার কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল বা মেথডকে আমরা এটা দিয়ে এই কনসেপ্টটা দিয়ে শেষ করবো আজকে ইনশাআল্লাহ। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা মেথডকে আমরা যদি ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে কল করতে চাই, যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স মেথডকে আমরা যদি কোনো ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে কল করতে চাই তাহলে আমরা তাকে ডিরেক্টলি কল করতে পারবো। তাহলে আমরা তাকে ডিরেক্টলি কল করতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি আমাদের ডিফারেন্স এরিয়া হয়, মনে করো যে ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ইনস্ট্যান্স মেথড কিন্তু আমার স্ট্যাটিক এরিয়ার ভিতরে আমাদের ওইটাকে কল করতে হচ্ছে, তার মানে তখন আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েশনের সাথে তো তোমরা আশা করি পরিচিত আছো, যেহেতু এই কোর্স অবজেক্ট ক্রিয়েশনের সাথে পরিচিত আছো না? জি জি। ওকে। সো এখানে এই কনসেপ্টটা মাথায় রাখবা, সব সময়ের জন্য মাথায় রাখবা। যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স মেথডকে আমি আবারও বলতেছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স মেথডকে যদি ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে কল করা হয় তাহলে আমি ডিরেক্টলি কল করতে পারবো। যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স মেথডকে যদি আমরা স্ট্যাটিক এরিয়ার ভিতরে কল করতে চাই তাহলে আমাকে অবশ্যই অবজেক্টের মাধ্যমে কল করতে হবে, যেটাকে রেফারেন্স বাই কলিং বাই যেটাকে বলা হয়, বুঝতে পারছো? মানে অবজেক্ট মানে মিনস তো রেফারেন্স, তো রেফারেন্স দিয়ে তোমাকে কল করতে হবে। কার রেফারেন্স দিয়ে? করেসপন্ডিং ক্লাসের রেফারেন্স দিয়ে। সেটা আমরা আসতেছি প্র্যাকটিক্যালের ভিতরে। সো এই কমপ্লিটলি এই ব্লকটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইয়া, এটা কিন্তু ভুলাই খুব বেশি, বুঝছো? এটাকে খুব ভালো মতো মাথায় রেখো। ওকে, তো এখন আমরা একটু এখানে প্র্যাকটিসে এসে দেখি। তো দেখো। নয়ন, জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই ব্লকে যাও, হ্যাঁ পেইন্টে যাও। হ্যাঁ আচ্ছা, স্যার। এখানে তো তোমার হচ্ছে ধরো ইনস্ট্যান্স ভেরিয়েবল আর মেথডকে আমরা ইনস্ট্যান্স এরিয়ায় অথবা স্ট্যাটিক এরিয়ায়, ঠিক আছে, অবজেক্ট করে করলাম। কিন্তু এই কাজগুলো আমাদের ধরো প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে কখন প্রয়োজন হবে? আমি কখন ইনস্ট্যান্স এরিয়ায় ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করব, আবার কখন আমি অবজেক্ট হিসেবে কল করব? এর কোনো স্পেসিফিক কোনো ব্যাকএন্ড হ্যাঁ আছে? স্যার, সেটা আমি দেখাচ্ছি স্যার, এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি স্যার। আচ্ছা, সো এখানে দেখো আমরা এট ফার্স্টে যেটা ডিক্লেয়ার করছি, মনে করো যে এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো আমরা স্ট্যাটিক এটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, মনে করো এখানে 100 এই ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। সো আমাদের আপাতত লোকাল ভেরিয়েবল গুলো আমরা করে দিই, এগুলো আপাতত করে দিই। সো আমাদের এখানে দেখো একটা কি আছে, স্ট্যাটিক মেথড আছে, আর একটা কি আছে, ইনস্ট্যান্স মেথড আছে, ঠিক আছে না? সো আমরা কি বলছি, মনে করো যে এখানে একটা সাপোজ এই বি ভ্যালুটা আমরা দিলাম যে 200, ঠিক আছে? সো আমরা আগে দেখলাম যে ইনস্ট্যান্স কোনো ভ্যারিয়েবলকে বা ইনস্ট্যান্স কোনো মেথডকে আমরা যদি কলিং করতে চাই কোনো ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে, তার মানে কি করতে পারবো, আমরা ডিরেক্টলি কল করতে পারবো। আর যদি স্ট্যাটিক কোনো ভ্যারিয়েবলকে যদি হয়, মানে যদি এরিয়া যদি মিলে যায় তাহলে আমরা ডিরেক্টলি কল করতে পারবো। মানে স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমরা স্ট্যাটিকের ভিতরে ডিরেক্টলি কল করতে পারবো, ইনস্ট্যান্সকে আমরা ইনস্ট্যান্সের ভিতরে ডিরেক্টলি কল করতে পারবো। কিন্তু যদি ভাইস ভার্সা হয়, অর্থাৎ যদি বিপরীত হয়, ইনস্ট্যান্সকে যদি আমরা স্ট্যাটিকের ভিতরে কল করতে চাই বা স্ট্যাটিককে যদি আমরা ইনস্ট্যান্সের ভিতরে কল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে না? সো সেটা আমরা দেখি। সো এট ফার্স্টে দেখো এখানে ইন্টিজার এ, এটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, কিন্তু আমাদের দেখো মেইন মেথড, এটা কি ধরনের মেথড? স্ট্যাটিক মেথড। সো এটা এরিয়াটা অবভিয়াসলি এটা একটা স্ট্যাটিক এরিয়া। তো যেহেতু আমাদের বলেছে যে স্ট্যাটিক এরিয়ার ভিতরে যদি আমরা ইনস্ট্যান্স মেথডকে কল করতে চাই তার মানে আমাদের কি করতে হবে, অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কার অবজেক্ট ক্রিয়েট করতে হবে? যেই ক্লাসের ভিতরে সেই ভ্যারিয়েবলটা আছে, যেই ক্লাসের ভিতরে সেই ভ্যারিয়েবলটা আছে সেই ক্লাসের অবশ্যই তোমার ইয়াটাকে কল করতে হবে, সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি, সেটা হলো ক্লাস নেম, এট ফার্স্ট ক্লাস নেম,
আমাদের টেস্ট ক্লাসের ভিতরে আছে হ্যাঁ সরি টেস্ট ক্লাসের ভিতরে আছে দেন অবজেক্ট রেফারেন্স ভ্যারিয়েবল। সো অবজেক্ট রেফারেন্স ভ্যারিয়েবল মনে করো যে আমরা টেস্ট লিখলাম ইকুয়াল টু নিউ নিউ টেস্ট। সো এই অবজেক্টের এটা কি তোমরা ডিফাইন করতে পারো যে এই অবজেক্টটা আসলে কি, মানে এখানে কি কি লিখছি আমরা, এটাকে কি বলা হয়? এই যে টেস্টটাকে ক্লাস ক্লাস নেম, এইটাকে এটা অবজেক্ট, এটাকে অবজেক্ট না, অবজেক্ট আসলে এইটা দেখো অবজেক্ট হ্যাঁ এটা হলো অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল। অবজেক্ট সাধারণত দুই ভাবে ক্রিয়েট করা যায়, আমি এখানে যেমন বলতেছি দুই ভাবে বলে দিই। দুই ভাবে সাধারণত অবজেক্ট ক্রিয়েট করা যায়। এটা হলো একটা হলো নেমলেস অবজেক্ট, আর একটা হলো নেম অবজেক্ট আর কি, নেম অবজেক্ট। সো এই দুই ভাবে অবজেক্ট ক্রিয়েট করা যায়। এই যে অবজেক্ট আছে এটা হলো নেম অবজেক্ট। নেমলেস অবজেক্টটা কি? নেমলেস অবজেক্টটা হলো এই যে জাস্ট আমি যে নিউ কিওয়ার্ড লিখলাম, কিওয়ার্ড লিখে টেস্ট লিখলাম, এটাকে বলা হয় নেমলেস অবজেক্ট। এইটার মাধ্যমে তুমি কোনো ক্লাসকে কল করতে পারো বা অবজেক্ট ক্রিয়েট করা যায় এটার মাধ্যমে। মূলত নিউ যে কিওয়ার্ডটা আছে এই নিউ কিওয়ার্ডটা তোমাকে ডিফাইন করে যে তোমার অবজেক্ট ক্রিয়েশন হয়েছে। মানে নিউ কিওয়ার্ড যদি তোমার কোনো কিছুর আগে থাকে তার মানে সেটার অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো এইটাকে বলা হয় ক্লাস, ক্লাস নেম এটা। টেস্টটাকে বলা হয় অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল অর অনলি রেফারেন্স ভেরিয়েবল। নিউ হলো একটা কিওয়ার্ড যেটাকে আমাকে রেফার করবে যে আমার অবজেক্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, এখন কার অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি এইটাকে কি বলে বলতে পারো? যে টেস্টের পরে আমরা যে প্যানেল ইয়ে দিলাম ভাই ওটা কনস্ট্রাক্টর। জি এটাকে বলা হয় কনস্ট্রাক্টর, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। সো আমরা কনস্ট্রাক্টরের কনসেপ্টে যখন যাব তখন আসলে আমরা এটা সম্পর্কে আর বিস্তারিত জানবো, কেন এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর হলো বা কিভাবে কলিং হয় এগুলো সম্পর্কে জানবো। তো এট ফার্স্টে আমরা এখানে দেখো এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা, সো এগুলো আমরা আউট করে দিই। সো এখন দেখো আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি, এখন মনে করো যে এ এর এই ভ্যালুটা আমরা এখানে জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা এখানে জাস্ট এই ভ্যালুটাকে আমরা দিয়ে দিলাম। এখন আমি যদি রান করি তাহলে কি আসতে পারে তোমাদের অ্যাজাম্পশন কেমন যে এখানে কি হতে পারে? এরর আসবে ভাই। কেন এরর আসবে? কারণ ভাই এটা তো স্যার ইনস্ট্যান্স ভেরিয়েবল সরাসরি আচ্ছা অবজেক্ট রেফারেন্স দেওয়া হয়। দেখি আমাদের কি ধরনের এরর আসে। জাভা সি আমরা প্র্যাকটিস ডট জাভা। সেই দেখো এখানে কি বলতেছে যে নন স্ট্যাটিক ভেরিয়েবল এ ক্যান এ নন স্ট্যাটিক ভেরিয়েবল এ, অর্থাৎ আমরা যে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এটার নাম এ একটা ভেরিয়েবল, সেটা কি ধরনের ভেরিয়েবল? নন স্ট্যাটিক ভেরিয়েবল মিন্স ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্যান নট বি রেফারেন্স ফ্রম দ্য স্ট্যাটিক কনটেক্সট, অর্থাৎ স্ট্যাটিক কনটেক্সট মিন্স স্ট্যাটিক এরিয়া। সো স্ট্যাটিক এরিয়ার ভিতরে একটা নন স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা কল করতে পারবো না। তো কিভাবে কল করতে হবে? যদি আমরা কল করতে চাই তার মানে আমাদের অবজেক্টের মাধ্যমে কল করতে হবে। তো কিভাবে সেটা? test.a test.a, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করি, সো জাভা সি প্র্যাকটিস। সো এটা কম্পাইল হয়েছে। এখন দেখো এখন যদি আমরা রান করি জাভা টেস্ট ক্লাস দেখো, তো এই দেখো এখন আমাদের 100 প্রিন্ট করছে, ঠিক আছে। সো এখন যদি আমরা এখানে অনলি স্ট্যাটিক দিয়ে দেই, এখন এই দেখো আমি এখানে কিন্তু এটা নেম অবজেক্ট ইউজ করলাম। এখন যদি আমরা নেমলেস অবজেক্টে কিভাবে ইউজ করি, জাস্ট নিউ টেস্ট টেস্ট এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কল করলাম, এখনো কিন্তু একই কল হবে। দেখো আমাদের এখনো আউটপুট একই আসবে। জাস্ট আমরা কম্পাইল করি আবার practice.java নেন আমি জাভা টেস্ট, দেখো এখন আবার 100ই আসছে, ঠিক আছে। সো আমরা নেম অবজেক্ট আর নেমলেস অবজেক্ট দুইটার মাধ্যমে আমরা এটাকে কল করতে পারি, ঠিক আছে। সো এখন দেখো এটা আমাদের স্ট্যাটিক এরিয়া, ঠিক আছে না। সো আমরা যদি এই স্ট্যাটিক মেথড ভেরিয়েবলটাকে যদি কল করতে চাই তার মানে কি এটা স্ট্যাটিক এরিয়া, আমি স্ট্যাটিক এর ভিতরে কিভাবে কল করতে পারি? ডিরেক্টলি কল করতে পারবো আমরা এটাকে, ডিরেক্টলি কল করতে পারবো। কেন ডিরেক্টলি কল করতে পারবো? কারণ এটাও স্ট্যাটিক এটাও স্ট্যাটিক। স্ট্যাটিককে স্ট্যাটিক এরিয়ার ভিতরে ডিরেক্টলি কল করা যাবে যদি সেম এরিয়া হয় তাহলে ডিরেক্টলি, আর যদি ডিফারেন্স এরিয়া হয় অবজেক্ট ক্রিয়েশন। জাস্ট এতটুকু মনে রাখবা। সো আমরা যদি এখানে জাস্ট বিটা দেই তাহলে দেখি তো আউটপুট কি আসে, কত আউটপুট আসবে বলতে পারো? 200। হ্যাঁ 200 আউটপুট আসবে। practice.java সো জাভা টেস্ট, সো এই দেখো 200 আউটপুট আসছে আমাদের।
সো আমাকে এটাকে আমি ডিরেক্টলি এখান থেকে কল করতে পারতেছি। এখন মনে করো যে এখানে সরি আমরা এটাকে এখানে না দিই, সরি এখন দেখো, এখন মনে করো যে এটা একটা ইনস্ট্যান্স মেথড। এখন আমি ইনস্ট্যান্স মেথডের ভিতরে কি করতে পারি, ইনস্ট্যান্স মেথডকে ইনস্ট্যান্সের ভিতরে জাস্ট আমি এটাকে কল করে দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার ভিতরে আমরা কি করতে পারি, জাস্ট একে কল করে দিতে পারি। কেন একে ডিরেক্ট কল করতে পারি, জাস্ট আমার যেহেতু ইনস্ট্যান্স ভেরিয়েবল এজন্য আমি একে ডিরেক্টলি কল করতে পারি। 2 নম্বর হলো যে এটা হলো স্ট্যাটিক এর ক্ষেত্রে, স্ট্যাটিক এর ক্ষেত্রে যদি আমি স্ট্যাটিককে এর ভিতরে কল করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন দেখো স্ট্যাটিক কোনো কিছুকে সাধারণত 3 ভাবে কল করা যায়, ঠিক আছে। একটা হলো অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে, অবজেক্ট ক্রিয়েট করে আমরা জাস্ট এখানে যদি বি কে যদি এর ভিতরে কল করতে চাই, তার মানে যদি আমরা এখানে জাস্ট টেস্ট যদি নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সো এটাকে যদি আমরা নেই, সো এটাকে 3 ভাবে কল করা যায়, অর্থাৎ স্ট্যাটিক কোনো কিছুকে 3 ভাবে কল করা যায়। একটা হলো অবজেক্ট দিয়ে টেস্ট ডট বি, এটা দিয়ে আমরা কল করতে পারি, এটা তো আমরা জানি। 2 নম্বর হলো আমরা ক্লাস নেম দিয়ে কল করতে পারি, ক্লাস নেম দিয়ে কল করতে পারি, টেস্ট ডট বি, এটা দিয়ে আমরা কল করতে পারি, ঠিক আছে। কেন আমরা টেস্ট ডট বি দিয়ে কল করতে পারি সেটা আমরা আসতেছি, যে এসে কি আসলে টেস্ট ডট বি দিয়ে কেন আমরা স্ট্যাটিককে কল করতে পারি, কিন্তু আমরা ইনস্ট্যান্সকে কিন্তু ক্লাস নেম দিয়ে কল করতে পারবো না, শুধুমাত্র স্ট্যাটিককে কল করতে পারবো। কেন পারবো সেটা আমরা আসতেছি। তো বেসিক্যালি এই 2 ভাবে করা যায়, এবং আরেকভাবে কিভাবে করা যায়, যদি এরিয়া মিলে যায় তাহলে আমরা ডিরেক্টলি কল করতে পারি। সো বেসিক্যালি এই 3 ভাবে সাধারণত স্ট্যাটিককে কল করা যায়। একটা হলো অবজেক্টের মাধ্যমে করা যায়, আরেকটা হলো ক্লাস নেম দিয়ে করা যায়, আরেকটা হলো ডিরেক্টলি করা যায়, ঠিক আছে। তো মেইন পারপাসটা কি বুঝতে পারতেছো, যে হলো এখানে আসলে ইনস্ট্যান্স এবং স্ট্যাটিকের যে মেইন পারপাসটা কি ভাবে হচ্ছে। জি ভাই। ওকে, সো এইটা দেখো এখন ইয়ার সাথে আসলে ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের আরেকটা মেজর পার্থক্য। হ্যাঁ বলো ভাই, তোমার কথা আমি বুঝতে পারতেছি না, কি প্রশ্ন করতেছো। হ্যালো, আচ্ছা যাই হোক, সে যদি আবার আসে তো পরে খুলে দেখবো। সো ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের আচ্ছা আমি ওর কথা বুঝতেছি না, তোমরা কি করে বুঝতেছো? নেটওয়ার্ক সিগন্যাল পুর ভাই, এই জন্য আসতেছে না। আচ্ছা তুমি যে শুনতে পাচ্ছ সে এক কাজ করো, সে কমেন্টে জাস্ট কোয়েরিটা করো, আমি দেখে অ্যানসার দিব ইনশাআল্লাহ। তুমি জাস্ট কমেন্ট করো, ঠিক আছে। ওকে, সো ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের ভিতরে এটা একটা পার্থক্য। সো প্রজেক্ট লেভেলের ক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসটা কোথায় লাগে, ইন প্রজেক্ট পারপাসে যে জিনিসটা লাগে। সো প্রজেক্ট পারপাসে এটা ডিফারেন্সটা আসে আসলে মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে। মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে এই ইনস্ট্যান্স এবং স্ট্যাটিকের বেসিক এটা আসে। কিভাবে আসে, সো এটাকে যদি মেমোরি অ্যালোকেশন, আমি জাস্ট একটুখানি হিন্ট দিই, আজকে আর বেশি কন্টিনিউ করলে তোমাদের লাগবে। সো আমি একটুখানি দিই যে প্রজেক্ট লেভেলে এই ইনস্ট্যান্স এবং স্ট্যাটিকটা আমরা আসলে কেন, এই ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল গুলো কেন প্রয়োজন আসলে। সো ইন দ্য প্রজেক্ট পারপাসে, সরি কোথায় রাখছি কতগুলো ফাইল, সো প্রজেক্ট পারপাসের ক্ষেত্রে সো প্রজেক্ট পারপাসের ক্ষেত্রে আমাদের এটা কি আসে, যে ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের ভিতরে প্রজেক্ট পারপাসে যে ডিফারেন্সটা আসে। প্রজেক্ট পারপাসের ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে যেটা আসে সেটা হলো তোমার মেমোরি অ্যালোকেশন। মেমোরি অ্যালোকেশনের কি, দেখো সব সময় যখন একটা বিষয় মনে রাখবা সেটা হলো যে ইনস্ট্যান্স সব সময় এটা অবজেক্টের সাথে রিলেটেড, ইনস্ট্যান্স সব সময় অবজেক্টের সাথে রিলেটেড, এবং স্ট্যাটিক সব সময় ক্লাসের সাথে রিলেটেড। স্ট্যাটিক সব সময় ক্লাসের সাথে রিলেটেড, মানে স্ট্যাটিক যে কোনো কিছু সব সময় ক্লাসের সাথে রিলেটেড। সো ইনস্ট্যান্স যে কোনো কিছু, ইনস্ট্যান্স মেথড বলো, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলো, এগুলো কখন অ্যালোকেশন হয়,
ইনস্ট্যান্স মেমোরি অ্যালোকেশন হয় ইনস্ট্যান্সের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশন হয় মেমোরি অ্যালোকেশন হয় যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব তখনই শুধুমাত্র ইনস্ট্যান্সের ভেরিয়েবল বলো বা ইনস্ট্যান্সের মেথড বলো ইনস্ট্যান্স সবকিছু বা ইনস্ট্যান্স ব্লক বলো সবকিছু কখন মেমোরি অ্যালোকেট করবে যখন অবজেক্ট ক্রিয়েট হবে। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু এটা না। স্ট্যাটিকের ক্ষেত্রে স্ট্যাটিক কখন মেমোরি অ্যালোকেট করবে মেমোরি অ্যালোকেশন করবে যখন আমাদের ক্লাসটা লোড হবে তখন অর্থাৎ ডট ক্লাস ফাইল যখন লোড হবে সেই টাইমে আমাদের শুধুমাত্র এই স্ট্যাটিক ভেরিয়েবল হতে পারে স্ট্যাটিক মেথড হতে পারে বা স্ট্যাটিক হতে পারে স্ট্যাটিক তোমার শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি ভাই। ওকে সো স্ট্যাটিক একে যখন স্ট্যাটিকটা মেমোরি অ্যালোকেশন করবে যখন ক্লাস মানে ডট ক্লাস ফাইলটা যখন লোড হবে তখনই শুধুমাত্র এই তখন স্ট্যাটিকের তোমার ভেরিয়েবল হতে পারে বা মেথড হতে পারে বা স্ট্যাটিক ব্লক হতে পারে এগুলো শুধুমাত্র তখনই মেমোরি অ্যালোকেশন করবে। কিন্তু এটা আসলে আমরা কিভাবে এটা বুঝবো? সো এটা কি আমি যখন তোমাদের হলো ডট ক্লাস ফাইল লোডিং দেখাচ্ছিলাম তো তখন থেকে কি তোমরা বলতে পারো যে আসলে একটা ডট ক্লাস ফাইল কতবার লোড হয় ম্যাক্সিমাম? ভাই একবার। ম্যাক্সিমাম একবার কিন্তু লোড হতে পারে, ঠিক আছে না? কিন্তু কেন একবার লোড হতে পারে? আমরা যখন জাভা সি দিয়ে যখন জেনারেট করতেছি তখন কিন্তু ডট ক্লাস ফাইল জেনারেট হচ্ছে। ওইটা হলো তোমার ডট ক্লাস ফাইল। যখন আমরা জাভা দিয়ে এটাকে রান করতেছি তখন আমরা কি বলতেছিলাম যদি প্রোগ্রামের ভিতরে ডট ক্লাস ফাইল থাকে তাহলে সেটাকে লোড করে মেমোরিতে নিয়ে যাবে। কাজে এই যে লোডের যে বিষয়টা এটা কিন্তু একবারই হয়, ঠিক আছে না? এটা কিন্তু একবারই হয়। সো দেখো যখন আমরা জাভা কমান্ড দিচ্ছিলাম তখন আমাকে দুইটা বিষয় চেক করতেছিল। একটা বিষয়টা কি ছিল দেখো আমরা এখানে দেখি যে একটা ছিল যে তোমার ডট ক্লাস ফাইলটা মেমোরিতে লোড করতেছিল এবং তারপরে কিন্তু মেইন মেথডটা চেক করতেছিল, তাই না? তারপরে কিন্তু মেইন মেথডটা চেক করতেছিল যে আসলে ডট ক্লাস ফাইল যদি থাকে তাহলে সেটাকে মেমোরিতে লোড করতেছিল, মেমোরিতে লোড করার পরে সেটাকে মেইন মেথডটাকে এক্সিকিউট করতেছিল। এই ডট ক্লাস ফাইল যখন মেমোরিতে লোড হবে তখনই শুধুমাত্র এই স্ট্যাটিক ভেরিয়েবল গুলো এক্সিকিউট হবে কিন্তু একটা অবজেক্ট কত সময় ধরে অ্যালোকেশন হয়? অবজেক্ট যখনই আমরা একটা মানে ইনস্ট্যান্স কখন মেমোরি অ্যালোকেট করে যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করব। অর্থাৎ দেখো একটা সাপোজ আমরা একটা ডট ক্লাস ফাইল লোড হলো, তারপর আমরা সেটাকে রান করলাম, জাভা কমান্ড দিয়ে আমরা সেটাকে রান করলাম। রান করার পরে মনে করো যে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম আমরা। সো এখানে মনে করো যে একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, মনে করো এখানে আমি আরো একটা অবজেক্ট ক্রিয়েট করি, কন্ট্রোল সি। সো এখানে মনে করো যে টেস্ট 1 নামক আমি আরো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তার মানে কি এখানে কিন্তু দুইটা মেমোরি অ্যালোকেট করবে। এই যে যেহেতু আমার দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে ইনস্ট্যান্সের জন্য আমরা দুইটা মেমোরি অ্যালোকেট করবে, ঠিক আছে? কিন্তু এই মেমোরি অ্যালোকেশন গুলো কতক্ষণ হবে? যখনই আমি ক্লাসকে এক্সিকিউট করব রান করব তখনই কিন্তু এই অবজেক্টটা পুনরায় তোমাকে কি হবে? পুনরায় এক্সিকিউট হবে। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে কি সেটা হবে? স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কারণ স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের ওই যে একবারই লোড হয়ে গেছে, তার মানে এই যে বি এর ভ্যালু 200, বি এর ভ্যালু সবসময় 200 থাকবে, মেথডের শেষ পর্যন্ত যেও 200 থাকবে। কিন্তু এই ইনস্ট্যান্সের ভ্যালু আমি এতে অ্যাসাইন করলাম 100। আচ্ছা আমি এই এক্সাম্পলটা আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ। এখন দেখালে হয়তো তোমাদের কাছে একটু হেভি মনে হবে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সো এটা আমরা আগামী দিন দেখলে আসলে মেমোরি অ্যালোকেশনটা আরো খুবই ক্লিয়ার হবে এবং এইটা হলো মেইনলি তোমার মানে প্রজেক্ট পারপাজে এই মেমোরি অ্যালোকেশনের এই সিস্টেমটা মেইনলি ইউজ করা হয়। এবং আর যে জিনিসটা ইউজ করা হয় সেটা হলো যে কলিং এর যে বিষয়টা, এই কলিং এর আরো কিছু বিষয় আছে সেটাকে আমরা ইনশাআল্লাহ আগামী দিন দেখাবো। তো শুধু আজকে দিন তোমরা এইটুকু খেয়াল রাখো সেটা হলো যে ইনস্ট্যান্সের সবকিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল হতে পারে বা ইনস্ট্যান্স মেথড হতে পারে, সেটা মেমোরি অ্যালোকেট করবে কখন? যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করব। যদি আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট না করতাম, তাহলে এই দুটো অবজেক্ট যদি ক্রিয়েট না করতাম তাহলে কিন্তু এই ইনস্ট্যান্স গুলোকে কোনো মেমোরি অ্যালোকেশন করতো না, এটা জাস্ট এখানে ডিক্লেয়ার করা থাকতো, এই কোনো মেমোরিতে লোড হতো না। কিন্তু আমি যদি অবজেক্ট ডিক্লেয়ার নাও করি তাও কিন্তু আমার যে এই যে স্ট্যাটিক যে ভেরিয়েবলটা এটা কিন্তু ঠিকই মেমোরি অ্যালোকেট করবে। এটা মেমোরি অ্যালোকেট করবে কখন? যখন আমার যে ওই যে ডট ক্লাস ফাইলটা লোড হবে তখন সেই মেমোরিটা অ্যালোকেট করবে।
এই দুইটা কনসেপ্ট কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এই দুটো concept এই পর্যন্ত থাকা আজকে। আগামী দিন আমরা এটার আরো একটু এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে আরো ক্লিয়ার করবো। তো এখানে যে সিম্পল যেই কপি হ্যাঁ সরি, আমি তোমার কোনো কথাই বুঝতেছি না, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি কমেন্ট করছো নাকি? না তুমি কমেন্ট করো নাই। আসিফ ভাই চ্যাট বক্সে কোশ্চেনটা দাও। ভাই এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যালো, আর শুনতে পাচ্ছি। আমরা যেখানে অবজেক্টটাকে করছি, হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ আচ্ছা, যে কোশ্চিন করতেছো সে কমেন্টসে করো, বুঝছো? তোমার কোশ্চিন চ্যাট রুমে করো, কোনো কথা বোঝা যায় না। তোমার যে কোশ্চেনটা আছে ইনশাআল্লাহ আগামী দিন, তাহলে আমি এখন তো বোঝা যাচ্ছে না, তুমি কমেন্টও করতে না, সময় অনেক হয়ে গেছে, আমরা আগের দিন ইনশাআল্লাহ শুনবো। আর আজকে যে নোটটুকু করলাম এটুকু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, একটু যদি তোমরা নোট রাখার প্রয়োজন বোধ করো তাহলে এটা রাখতে পারো। নয়ন আমাকে দিয়ে দাও, আমি এই যে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আর কি। প্লাস হচ্ছে এই রেকর্ডিংটাও দিয়ে দিব। আজকে মনে হয় প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না স্যার। তো নেক্সট আমি বলে দিব আর কি, তোমার নয়ন ভাই যেদিন ফ্রি থাকে আমি টাইম নিয়ে অ্যালোকেট করে দিব আর কি। আমার মনে হয় তোমরা মানে খুব ভালোভাবে অনেক জিনিস হচ্ছে ক্লিয়ার হইলা। মানে নরমালি এই টিচার যেভাবে ক্লাস নেয়, আসলে প্রফেশনালি যারা ক্লাস করে সেটা আসলে অনেক পার্থক্য। কথা বুঝছো? দ্যাট মিনস প্রফেশনাল লেভেলে যখন ওরা সফটওয়্যার ডেভেলপ করে, তোমার যারা প্রজেক্টের কাজ করে তাদের যে কনসেপ্ট, আর যখন টিচার পড়ায় বা সেটা তাদের ইনিশিয়াল কনসেপ্ট থাকে, সেটা আসলে টোটালি ডিফারেন্ট। আমার মনে হয় অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়েছে। জি স্যার। ঠিক আছে, মানে এটা দুইটার পার্থক্য আছে, যার কারণে হচ্ছে আমি চাচ্ছি যে মানে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের নিয়ে যদি তোমাদের সাথে মানে এই সেশন গুলো করতে পারি, আমার মনে হয় তোমাদের স্কিল গুলো বাড়বে এবং ইন্টারেস্ট হবে। জি স্যার, আমাদের কাছে এটা ভালো, মানে ইন্টারেস্টিং হবে। আর কোডিং জিনিসটা এমন, তোমার ভিতরে যদি ইন্টারেস্টিং গ্রো না করা যায় তাহলে তোমার এটা ভালো লাগবে না, যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের হচ্ছে প্রবলেম আর কি। ঠিক আছে, এই ক্লাস এই ওয়ার্কশপের এটাও আমি হচ্ছে আপলোড করে রাখতেছি গুগল ক্লাসরুমে। তোমাদের যাদের যদি কোনো কিছু বিষয়ে প্র্যাকটিস করার সময় প্রবলেম হয় তাহলে ভিডিওটা দেখে নিও আবার। আর নেক্সট সেশনটা আমি আবার বলে দিব আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটা ওই কমেন্টে দিয়ে দিছি, ক্লাস নোটটা যতটুকু করছি আমি সেটা দিয়ে দিছি ওখানে। ক্লাস নোটটা এখান থেকে কপি করে নিতে পারো, আচ্ছা। আর তোমাদের থেকে কপি করে নিতে পারো, বা আমি গুগল ক্লাসরুমে এই ওয়ার্কশপের ভিতরে দিয়ে দিব আর কি। আমি একটা করে ওখানে দিয়ে দিব আর কি। কিন্তু এই জিনিসগুলো যে তোমার ভাইয়া যেটা করালো, এগুলো কিন্তু আরো যদি একটু বেশি প্র্যাকটিস করো, জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। বা আরো কোনো লেকচার শোনো বা এগুলো যদি কোনো বই পড়ো, সেগুলো কিন্তু আরো বেশি এখন মানে আরো ক্লিয়ার হবে। দ্যাট মিনস এগুলো যত শুনবা, যত প্র্যাকটিস করবা, তত তোমার স্কিল বাড়বে। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, পরে আবার আমি হচ্ছে তোমাদের সিআরের সাথে কথা বলে আর তোমার নয়ন ভাই টাইমটা অ্যাডজাস্ট করে আমি আবার হচ্ছে সেশন ক্রিয়েট করবো আর কি। ঠিক, আর তোমরা হচ্ছে একটু ইটা দিয়ে দিও সেশনে, যেহেতু আমরা এই ধরনের ক্লাসগুলো করতেছি, সিসির ওই ক্লাসের ওইখানে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে